দেখায় একটা ছেলেকে যার নাম হানজি পিয়ং, যে এক্সারসাইজ করছে আর তার রোবটের সাথে কথা বলছে। হানজি পিয়ং ওকে জিজ্ঞাসা করে আজকের শিডিউলটা কি। রোবট বলে আজকে তোমাকে স্যান্ডবক্স কোম্পানিতে তোমাকে স্টার্ট আপের লেকচার দিতে যেতে হবে, আর বলে তোমার আজকে একজনের সাথে দেখা হবে যাকে তুমি আগেও দেখেছো, আর এর জন্য তোমার লাইফ চেঞ্জ হতে চলেছে। এরপর দেখায় মেন ফিমেল লিড সিও ডালমি, যে তার জুতোতে পেন দিয়ে ব্ল্যাক কালার করছে, কারণ জুতোটা অনেক পুরনো হয়ে গেছে আর রং উঠে গেছে। এরপর ও ওখান থেকে সোজা স্যান্ড বক্সে যায়। স্যান্ড বক্সে অনেক লোক এসেছে। স্টেজে ওয়ান ইন ডে নামে একটা মেয়ে ছিল, যাকে সবাই কোশ্চেন করছিল আর ও সবার প্রশ্নের উত্তরও দিচ্ছিল, আর তার পাশেই ছিল হানজি পিয়ং। এরপর ডালমিও ও নিনজেকে প্রশ্ন করে, আপনি আপনার লাইফে অনেক ঠিক ডিসিশন নিয়েছেন, কিন্তু সত্যি বলবেন কখনো নিজের স্বার্থের জন্য কি কোনো ডিসিশন নিয়েছেন মিস সিও ইনজে? এই নাম শুনে সবাই ভাবে এখানে সিও ইনজেকে, ওনার নাম তো ও নিনজে। তখন ও নিনজে বলে, হ্যাঁ নিয়েছি, আমিও তো একজন মানুষই। তো তোমার এই ডিসিশন ভুল মনে হতে পারে, কিন্তু আমার কাছে কোনো রাস্তা ছিল না ওটা ছাড়া। আর মিস, আমার নাম ও নিনজে, সিও ইনজে নয়। এবারে একটা পুরনো ঘটনা দেখায়, যেখানে দুজন বোনকে দেখায়, আর ওরা অন্য কেউ নয়, ওরা হচ্ছে সিও ডালমি আর ও নিনজে। ওর মা বাবার খুব ঝগড়া হয়, কারণ ওর বাবা কোম্পানি ছেড়ে নিজের বিজনেস দাঁড় করাতে যায়, কিন্তু দুজন মেয়ের জন্য ওর মা বাবাকে চাকরি ছাড়তে দিচ্ছিল না, আর বলেছিল যদি চাকরি ছাড়ে তবে ওদের মা ডিভোর্স দিয়ে দেবে ওর বাবাকে। ওদের ফ্যামিলিতে আরো একজন ছিল, ওদের গ্র্যান্ডমা মানে ওদের দাদিও ছিল। তার একটা দোকান ছিল, কিন্তু উনি ওদের সাথে থাকতো না। ওরা দুই বোন সবসময় ওখানে যেত, আর ওদের দুজনের সম্পর্কও খুব ভালো ছিল। এরপর ওরা দাদিকে জিজ্ঞাসা করে কেন ওদের সাথে থাকে না উনি, কিন্তু দাদি বলে আরো ঝামেলা বেড়ে যাবে যদি আমি তোদের সাথে থাকি। এরপর ওর দাদি একটা চিঠি নিয়ে ইনজেকে দেয়, আর বলে ওই ছেলেটা তোমাকে দিয়েছে, কিন্তু ইনজে বলে আমার এতে কোনো ইন্টারেস্ট নেই। ওই ছেলেগুলো চলে গেলে একটা ছেলে ওখানে দাঁড়িয়েছিল। দাদি বলে তোমার কি কিছু চাই, কিন্তু ছেলেটা কিছু না বলেই চলে যায়। ইনজে আর ডালমি ওর বাবা মার যাতে ডিভোর্স না হয় তার জন্য ওর বাবার অফিসে যায়, কিন্তু ওখানে গিয়ে দেখে ওর বাবার একটু কাজের ভুলের জন্য ওখানকার হেড খুব মারছে ওর বাবাকে। এটা দেখে ওর মাকে বললেও ওর মার কোনো মত চেঞ্জ হয় না। এরপর ওদের বাবা বাড়ি এসে ডিভোর্স চায়। এবার প্রেজেন্টে দেখায় যেখানে ইনজে ডালমির অ্যান্সারে বলে হ্যাঁ, কিন্তু যে আমার থেকে আলাদা ডিসিশন নিয়েছিল তার কি মনে হয় সে ভুল ডিসিশন নিয়েছিল? ডালমি বলে একদমই না, আর বলে অনেক ধন্যবাদ আমার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর হানজি পিয়ন ভাবে সকালে ওর রোবট ওকে বলেছিল কারোর সাথে ওর দেখা হবে, চেনা কারোর, আর তারপরই ও কিছু ভাবতে থাকে আর সিন ওখানেই কেটে যায়। আবার পুরানো সিন দেখায় যেখানে সেই ছেলেটাকে দেখায়, আর এই ছেলেটা অন্য কেউ নয়, হানজি পিয়ংই ছিল। আসলে হানজি পিয়ন অনাথ আশ্রমে থাকতো, 18 বছর হয়ে গেছিল বলে অনাথ আশ্রম থেকে ওকে 20 লাখ ওন দিয়ে ওখান থেকে বের করে দেয়। আর তারপরেই ওর কাছে ওই শুধু টাকা ছাড়া আর কিছু ছিল না, থাকার জায়গা কিছু ছিল না। ও ভাড়া ঘরে যায়, কিন্তু টাকা দিয়েছিল এতটাই কম যে ভাড়া ঘরেও থাকতে গেলে পুরো টাকাটাই ওকে ভাড়া ঘরে দিয়ে দিতে হবে। তাই ও কোথাও না পেয়ে ওই দোকানের সামনেই দাঁড়িয়ে ছিল। রাতে বৃষ্টি হচ্ছিল, ও একা বৃষ্টিতে দাঁড়িয়ে ছিল। তখনই ডালমির দাদি আসে আর বলে আজ রাতে আমার দোকানে থাকতে পারো, চাবি দোকানের সামনের গাছে ট্রি হাউসে আছে। ও কোনো উপায় না পেয়ে সেদিন রাতে ওখানেই থাকে, আর ঘরে এসে দেখে খাবারও পায় কিছু, আর একটা বক্সে অনেক টাকা পড়ে আছে দেখে। পরের দিন সকালে দাদি টাকার কথা মনে পড়ে আর দোকানে ছুটে আসে, এসে দেখে টাকা সব ঠিকই আছে। পিছন থেকে হানজি পিয়ং বলে এইভাবে টাকা রাখলে কেউ কোনোদিন নিয়ে চলে যাবে, ব্যাংকে রেখে আসুন। দাদি বলে শোনো ভালো ছেলে, আমার একটা কাজ করবে, বলে ওকে ব্যাংকে নিয়ে যায় আর সব টাকা ব্যাংকে জমা করে। দাদি বলে আমার ব্যাংকের সব কাজ তুমি সামলে দাও, ভালো ছেলে ভেবে তোমাকে রাখছি, কারণ আমি ব্যাংকের কাজ অত শত বুঝি না। আর হানজি পিয়ং এরও কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, 19 বছর ওর এখনো হয়নি। তাই ও ঠিক করে যে ওখানেই থাকবে আর দাদির ব্যাংকের কাজ সামলাবে, আর ওর টাকাও দাদির ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারবে। তবে এরপর হানজি পিয়ং অনলাইন মার্কেটিং এ ওর সব টাকা ইনভেস্ট করে, আর ও ভালোই ইনকাম করে, আর যা ইনকাম হতো সব দাদির ব্যাংক অ্যাকাউন্টেই রাখতো। আর অন্যদিকে ডালমির বাবার সাথে ওর মার ডিভোর্স হয়ে যাওয়ার জন্য ডালমি ওর বাবার কাছে থাকে, আর ওর বোন ইনজে ওর মার সাথে চলে যায়। তো দুজনে আপাতত আলাদা হয়ে যায়। রাতে হানজি পিয়ংকে দাদি একটা চিঠি লিখতে বলে ডালমির জন্য, কারণ ডালমি ইউনজোর খুব কাছের বন্ধু ছিল, বোনও ছিল, কিন্তু এখন ও পুরো একা হয়ে গিয়েছে। তাই দাদি ওকে চিঠিতে ওর বন্ধু হওয়ার জন্য ওকে
লিখতে বলে। আর দাদির হাতের লেখা যেহেতু ডালমি চেনে, তার জন্য ওকে চিঠি লিখতে পারবে না, তাই হানজি পিয়ংকে দিয়ে লেখাচ্ছে। ওরা দুজন মিলে চিঠি লেখে, কিন্তু এতে হানজি পিয়ং নিজের নাম না দিয়ে সামনের পেপার ছিল সেখানেই একটা ছেলের নাম বেরিয়েছে যার নাম ছিল নামদোসান, আর তার নাম দিয়েই চিঠিটা লেখে। চিঠি পেয়ে ডালমি খুশিতে ওর বাবাকে জানায় যে ওকে নামদোসান নামে কেউ চিঠি লিখেছে, আর ওর হাতের লেখা ডালমির খুব পছন্দ হয়ে যায়, আর বলে এটা নাকি ওই ছেলেটা দাদিকে দিয়ে গেছে। আর চিঠির উত্তর লিখে দাদির দোকানের সামনে যে ট্রি হাউস আছে ওখানে রাখতে বলেছে। আর ওর লেখা থেকে ডালমি বলে হয়তো ছেলেটা আমাকে খুব পছন্দ করে, আমি তাই এর উত্তর দেব। এইভাবে দুজন দুজনকে চিঠি লিখতে থাকে, আর এইটা চলতেই থাকে। আর ডালমির বাবা বিজনেস বাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে। এরপর ইঞ্জি ডালমির সাথে দেখা করতে আসে আর বলে ওর মা দ্বিতীয় বিয়ে করেছে, আর যাকে বিয়ে করেছে সে নাকি খুব বড় লোক, তার জন্য ওরা ইউএস চলে যাচ্ছে। এই শুনে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, কারণ ডালমিকে ছেড়ে ইঞ্জি চলে যাবে। আর ইঞ্জি বলে আজকের থেকে আমার নাম সিও ইঞ্জে নয়, ওন ইঞ্জে, আর তুই আজকের থেকে আমার বোনস, আর বলে চলে যায়। সিন ওখানেই কেটে যায় আর প্রেজেন্টে দেখায় ওরা দুজনে বসে কথা বলছে। ইঞ্জে ডালমিকে বলে তুই এখন কি করছিস? ডালমি বলে এখন আমি নিজের বিজনেস শুরু করব ভাবছি, আর এর জন্য আমার কাছে বেশ ভালো বিজনেস আইডিয়াও আছে। ইঞ্জি জিজ্ঞাসা করে একা করছিস নাকি কোনো পার্টনার আছে? ডালমি বলে হ্যাঁ, একজন আছে যাকে বেশ ভরসাও করা যায়, ওর নাম নামদোসান। এটা শুনে ইঞ্জি বলে এটা তো সেই ছেলেটা যে তোকে চিঠি লিখতো, ওর সাথে দেখা করেছিস নাকি এখনো চিঠিতেই কথা বলিস? ডালমি বলে আমার ভালো বিজনেস পার্টনারও, আর ও লাইফ পার্টনারও বটে ভালো। ইঞ্জি ডালমিকে বলে পরের ফ্রাইডেতে আমার কোম্পানিতে আসিস, কারণ কোম্পানিতে একটা নেটওয়ার্কিং ইভেন্ট রেখেছি। আর ডালমি তোর যেহেতু নতুন বিজনেস শুরু করবি তো তোর সুবিধাই হবে, আর তোর সাথে নামদোসানকেও আনবি। ইঞ্জি আসলে ওর সাথে দেখা করতে চায়। ডালমিও প্রথমে না করলেও তারপরে মেনে যায়, আর নামদোসানকে নিয়ে আসতেও রাজি হয়ে যায়। আসলে এতক্ষণ ধরে ডালমি ইঞ্জিকে এতক্ষণ যা বলছিল সব মিথ্যে ছিল, ও কোনো বিজনেস শুরু করছে না, ও এখন দাদির সাথে দোকানেই হেল্প করে। আর নামদোসান নামে যে ছেলে বলছে যে ওর বিজনেস পার্টনার, আসলে ওর সাথে কোনোদিন দেখাই করেনি। কিন্তু ইঞ্জিকে বলে এসেছে যেহেতু, তাই নামদোসানকে ওকে খুঁজতে হবে। তাই ও চিন্তায়ও পড়ে যায়, কারণ চিঠি ছাড়া ওদের কোনো যোগাযোগ হয়নি আপাতত। ডালমির পিছু করতে করতে হানজি পিয়ংও ডালমির দিদার দোকানে আসে। হানজি পিয়ং ভাবতে থাকে, আর সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে হানজি পিয়ং ভাড়া ঘর খুঁজছিল, আর ডালমির দাদি ব্যাংকে যায় সব টাকা তুলে নেওয়ার জন্য। কিন্তু ব্যাংক এমপ্লয় বলে ওনার অ্যাকাউন্টে নাকি 8 কোটি ওন আছে। ও শুনে শক হয়ে যায়, কারণ ডালমির দাদি তো এত টাকা ইনকাম করেনি। তখন এমপ্লয় বলে আপনি কি পুরো টাকাটা তুলতে চান? দাদি কিছু ভেবে বলে হ্যাঁ তুলবো, বলে সব টাকা তুলে নিয়ে চলে আসে। হানজি পিয়ং যখন এটিএম থেকে টাকা তুলতে যায়, দেখে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, আর ওতে কোনো টাকা নেই। ও চিন্তায় পড়ে যায়, কারণ 20 লাখ ওন যা পেয়েছিল অনাথ আশ্রম থেকে, সেটাকে অনলাইন বিজনেস করে অনেক টাকা করেছিল ও দাদির কাছে ছোটে। গিয়ে দেখে দাদির ছেলেকে অনেক টাকা দিচ্ছে দাদি। এটা দেখে ও ভাবে ওর টাকাই দাদির ছেলেকে দিয়ে দিচ্ছে। এটা দেখে ও বহুত রেগেও যায়। ডালমির বাবা টাকা নিয়ে খুব তাড়াতাড়ি মিটিং এর জন্য যাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু মিটিং এত ইম্পর্টেন্ট ছিল যে হসপিটালে না গিয়ে মিটিং এ ছোটে। বাবা বিজনেস যে আইডিয়া দেখিয়েছিল সবার খুব ওটা পছন্দ হয়েছিল, আর ইনভেস্টাররা ওতে ইনভেস্ট করতেও রাজি হয়ে যায়। আর আসার সময় ওর বাবা খুব খুশি হয়েছিল, কিন্তু বাড়ি ফেরার পথে ওর হঠাৎ মৃত্যু হয়ে যায় সকালের অ্যাক্সিডেন্টের জন্য। আর হানজি পিয়ং এদিকে সব জিনিস নিয়ে রেগে চলে যাচ্ছিল। তখন দাদি বলে কোথায় যাচ্ছ? হানজি পিয়ং রাগে বলে এই শহর ছেড়ে আমি চলে যাচ্ছি, আর আপনি আমার সাথে ঠিক করলেন না, ওগুলো আমার টাকা ছিল, আপনি সব আপনার ছেলেকে দিয়ে দিলেন। এসব কথা শোনার পরে দাদি সব টাকা নিয়ে এসে ওকে দেয়, আর বলে যে টাকাগুলো দিয়েছি ওগুলো আমার টাকা, তোমার টাকা একটাও দিইনি। এটা দেখে হানজি পিয়ং এর খুব খারাপ লাগে ওর ভুল বোঝার জন্য। দাদিকে সরি বলে চলে যায় স্টেশনে। তখন আবার দাদি এসে হঠাৎ ওকে নতুন জুতো পরিয়ে দেয় স্টেশনে, আর বলে তুমি যদি বড় মানুষ হও, বড় লোক হও, তবে আমার কাছে ফিরে আসবে না, আর যদি তোমার থাকার জায়গা না থাকে আবার ফিরে আসবে আগের মতো। আমার শপের চাবি কোথায় থাকে সেটা তো তুমি জানো, তো আর কিছু তোমাকে বলার নেই। এইসব শুনে হানজি পিয়ং খুব কষ্ট পায়, আর দাদিকে বলে তোমার কি লাগবে বলো, কি করলে তোমার ঋণ শোধ করতে পারবো, বলে দাদিকে জড়িয়ে ধরে আর তারপর চলে যায়। আবার প্রেজেন্টে দেখায়, যেখানে ডালমি জানলার সামনে বসে নামদোসানের জন্য একটা চিঠি লিখছে, আর চিঠিটা পরের দিন সকালে ট্রি হাউসে গিয়ে রেখে দেয়।
হানজি পিয়ং সকালবেলা দাদির সাথে দেখা করতে আসে, আর দাদি ওকে দেখে তো পুরো অবাক হয়ে যায় আর চিনতে পেরে জড়িয়ে ধরে। এরপর দেখায় যে একটা ছেলে কম্পিউটারে বসে কিছু করছে। ও আসলে একটা ফেস রেকগনাইজ অ্যাপ বানিয়েছে, আর যেটাতে ও সাকসেসফুল হয়েছে। এটার জন্য ওর দুই বন্ধু খুশিতে লাফাচ্ছে ওর সাথে। আর এই ছেলেটা অন্য কেউ নয়, সেই নিউজ পেপারের ছেলেটা, নাম দোসান। এরপর হানজি পিয়ং ডালমির দাদির সাথে দেখা করতে আসে। ওরা দুজন বেশ কথাও বলে, একটা কার্ডও দেয় কোম্পানির। দাদিকে বলে, যদি তোমার কোনো দরকার হয় তুমি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে। ডালমি নামদোসানকে খোঁজার জন্য সব চিঠি পেপার খোঁজে। দাদি বাড়ি এলে ডালমি বলে, আমার মনে হয় এ সোলেই থাকে, কারণ এর হাতে লেখা প্রচুর ভালো আর পুরো ক্লিয়ার। এই শুনে দাদি বলে, কেন, কি হয়েছে? ডালমি বলে, আমি ওকে খুঁজছি, কারণ ওকে নিয়ে আমি নেটওয়ার্কিং পার্টিতে যাব। দাদি বলে, ওকে ভুলে যা, আর কত বছর পুরনো চিঠি, সে হয়তো ভুলেও গেছে তোকে। তো ডালমি বলে, না, ওকে আমার একদিনের জন্য খুবই দরকার, ইঞ্জির কাছে আমি হারতে পারবো না। তো নামদোসানকে পেতেই হবে। দাদি বলে, খুব দরকার কি এসবের? ডালমি বলে, হ্যাঁ, নয় ও ভাববে আমি ড্যাডকে বেছে নিয়ে ভুল করেছি আর আমি ওর কাছে হারতে পারবো না। আমি ড্যাডকে বেছে নিয়ে ঠিকই করেছি, আর এটা ওকে বোঝাবো আমি। এরপর ডালমির দাদি হানজি পিয়ং এর সাথে দেখা করতে যায় অফিসে, কারণ ডালমি নামদোসানকে খুঁজেই ছাড়বে, এটা বুঝতে পারে দাদি। হানজি পিয়ং এর কাছে এসে যা হয়েছে বলে। হানজি পিয়ং তো শুনে পুরো শক, এটা কি করে সম্ভব হতে পারে? এটা তো একটা সাজানো গল্প। আর দাদি, তুমি কি বলছো এটা? দাদি বলে, আমি কিছু জানি না, ওকে খুঁজতে হবে। ডালমি ওকে সত্যিই ভালোবাসে আর ওকেই একমাত্র পছন্দ করে, এমনকি এর জন্য ও কোনো বয়ফ্রেন্ডও করেনি ওর। আর এতে দোষ বা কি ওর? এত ভালো তুমি চিঠি লিখেছো যে ও ওটার প্রেমেই পড়ে গেছে। এতে হানজি পিয়ং বলে, আমি কি করবো, আপনিই তো বলেছিলেন। কিন্তু ও প্রথমে মানতে চাইছিল না, কিন্তু অনেক পরে মেনে যায়, ওকে খোঁজার জন্য রাজি হয়ে যায়। ইঞ্জি ওর মার সাথে কফি হাউসে বসে কফি খাচ্ছিল। ইঞ্জি বলে, তুমি ফ্রাইডে ইভেন্টে আমার কোম্পানিতে এসো, কারণ ওখানে ডালমি আসবে। আর বলে, তোমার কি ইচ্ছা হয় না তোমার আরেকটা মেয়ে কেমন আছে দেখার? ওর মা এটার জন্য রাজিও হয়ে যায় আসার জন্য। এদিকে হানজি পিয়ং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে নামদোসানকে খুঁজতে। অ্যাসিস্ট্যান্ট ওর ডিটেলস আর ওর মেল চেক করে বলে, এই ছেলেটা ওদের কোম্পানিতে নাকি কয়েক মাস ধরে বিজনেস প্ল্যান পাঠাচ্ছে, কিন্তু অত ভালো বিজনেস আইডিয়া নয়, তাই কোনো রিপ্লাই দেয়নি। হানজি পিয়ং ওকে কনফার্ম করতে বলে যে ওই ছেলেটাই কিনা যে পেপারে ছিল। আর অ্যাসিস্ট্যান্ট ওকে কনফার্ম বলে যে হ্যাঁ, এই ছেলেটাই নামদোসান, আর ওর অ্যাড্রেস দেয় আর ফোন নাম্বার দেয়। এবারে দেখায় নামদোসানকে, যে অফিসে বসে আছে দুজন ফ্রেন্ডের সাথে। আসলে ওরা তিনজন, মানে নামদোসান আর ও দুজন বন্ধু ইয়ংসান আর চুলসান, এরা দুজন স্যামসাং টেক নামে একটা কোম্পানি খুলেছে। নামদোসান হানজি পিয়ংকে ওর আইডিয়াল মানে, আসলে ও ওর মতো সাকসেসফুল বিজনেসম্যান হতে চায়। আর ইয়ংসান কম্পিউটার বারবার রিফ্রেশ করছে, কারণ ওদের ফেস রেকগনাইজ অ্যাপটা কোডা কোম্পানিতে পাঠিয়েছে কম্পিটিশনের জন্য, তাই রেজাল্টের জন্য বারবার দেখছে। তখনই নামদোসানের মা বাবা চলে আসে আর ওদের পেটানোর জন্য আসে, কারণ স্যামসাং টেক কোম্পানিতে অনেক টাকা লাগিয়েছে ওর বাবা, কিন্তু কোম্পানির কোনো উন্নতি হচ্ছে না 1 বছর ধরে। আর সেই সময় হানজি পিয়ং আসে। ওদের হাল দেখে বোঝে নামদোসান একটা বেকার ছেলে আর ওর তেমন কোনো গুণই নেই, তাই ওখান থেকে নামদোসানের সাথে দেখা না করেই ও চলে যায়। হানজি পিয়ং ডালমির দাদিকে এইসব এসে বলে, আর বলে যে ও একদম বেকার ছেলে আর একদম ফালতু দেখতে ছেলে। এদিকে নামদোসান চিন্তায় পড়ে, কারণ ওর বাবা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই ওরা ঠিক করে ওদের অফিসের কিছু কিছু জিনিস ওরা বেচে দেবে। তাই সব জিনিসের ছবি তোলে, এমনকি ওর যে ফেমাস বেসবল প্লেয়ারের সাথে যে অটোগ্রাফটা ছিল সেটাও ও বেচে দেবে বলে ঠিক করে। এর জন্য ইন্টারনেটে ছবি ছেড়ে দেয়। আর এদিকে হানজি পিয়ং দাদিকে বলে, ডালমি যতই চেষ্টা করুক নামদোসানকেও খুঁজে পাবে না। কিন্তু ডালমি সব সোশ্যাল মিডিয়াতে নামদোসানকে খুঁজে বেড়াচ্ছে, আর তখনই হঠাৎ দেখে সেই বলটাকে, আর নামদোসানের নাম পায় নিচে। এটা দেখে ও বুঝতে পারে এটা আর কেউ নয়, ওই নামদোসানই হবে। তার জন্য ও বেশ এক্সাইটেড হয়ে যায়, নিজেকে বিশ্বাস করতে পারছিল না প্রথমে। আর ও কনফার্ম করার জন্য সাথে সাথে নামদোসানকে ইমেল করে দেয় আর বলে যে ওই বলটা ও নেবে। আর নামদোসান ওর সাথে সাথে মেল করে। এটা দেখে ডালমি পুরো শক হয়ে যায় ওকে এত তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার জন্য। আর নামদোসান ওকে ওই ছবিটাও পাঠায় যেখানে প্লেয়ারটা অটোগ্রাফ দিয়েছিল। আর এটা দেখে ডালমি কনফার্ম হয় যে এটা সেই ছেলেটাই। ও তো পুরো খুশিতে লাফাচ্ছে এখন, কারণ 15 বছর পুরনো যে নিউজ পেপারে ছবিটা বেরিয়েছিল ও সেটা দেখে রেখেছিল, তাই ও এত সহজে চিনতেও পারে।
আর ও ওকে মেল করে আর বলে যে আমি ওই বলটা নেব, আর যেখানে নেবে মানে যে জায়গায় নেবে সেই জায়গাটাও বলে দেয়। ডালমি ওর দাদিকে ফোন করে সব জানায় যে নামদোসানকেও পেয়ে গেছে। দাদি এটা হানজি পিয়ংকে বলে আর হানজি পিয়ং তো পুরো শক হয়ে যায়। নামদোসান ওর ফ্রেন্ডদের সাথে বাসে করে করে ডালমিকে বল দিতে যাচ্ছিল, কিন্তু ডালমি বারবার মেল করছিল খুব ফ্রেন্ডলি ভাবে, মানে মেলগুলো এমন ভাবে পাঠাচ্ছে যেন ওদের অনেক পুরানো বন্ধুও। ওরা একটু অবাকই হয়ে যায়, কারণ ওরা তো ওকে চেনেই না। ওদিকে ডালমি ওই জায়গাতেই পৌঁছে যায় আর নামদোসানকে মেল করে যে ও ওখানে পৌঁছে গেছে আর ব্লু জ্যাকেট পরে আছে ও। ওরা এসে ডালমিকে দেখতে পায় আর ইয়নসন ডালমিকে দেখে ভাবে যে একে পটানো যাবে, তার জন্য নামদোসানকে একাই পাঠায়, কারণ ওর আপাতত কোনো গার্লফ্রেন্ড হয়নি, তাই ওকে একাই যেতে বলে। আর ওরা দুজন চলে যায়, নামদোসানকে পাঠিয়ে দেয়। নামদোসান ওর দিকে যাচ্ছিল, তখন ডালমিও ওকে দেখছিল আর ভাবছিল হয়তো এই নামদোসান হবে। আর ও এটা দেখে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল যে নামদোসানের সাথে ফাইনালি দেখা হবে। দুজন দুজনকে দেখতেই ছিল, কিন্তু নামদোসান ওর কাছে পৌঁছাতে যাবে তখনই হানজি পিয়ং এসে ওকে টেনে নিয়ে চলে যায় সাইডে। ডালমি ভাবে হয়তো অন্য কেউ, ও নিরাশা হয়ে যায় আবার, কিন্তু ও জানে না যে আসলেই ওটা নামদোসানই ছিল। এদিকে নামদোসান হানজি পিয়ংকে বলে, আপনি কে? আপনি আমাকে হঠাৎ টেনে আনলেন কেন? তখন ও নামদোসান হানজি পিয়ংকে দেখে চিনতে পারে আর বলে, আপনি হানজি পিয়ং তো? আসলে আমি আপনাকে বিজনেস প্ল্যানটা দিয়েছিলাম, কিন্তু আমার প্ল্যানটা ঠিক করে আমি বোঝাতে পারিনি, কিন্তু আপনি আমার সাথে ওটার জন্য দেখা করতে এসে গেলেন। হানজি পিয়ং কিছু না বলে ওর সাথে বাধ্য হয়ে হাত মেলায়। হানজি পিয়ং বলে, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। আর আমরা কি কথা বলতে পারি? নামদোসান তো খুশিতে সব ভুলে যায়, বলে হ্যাঁ অবশ্যই, কিন্তু তারপর বলে, না দাঁড়ান একটু 5 মিনিট দাঁড়ান, আমি এই বলটা একজনকে দিয়ে আসি। কিন্তু হানজি পিয়ং বলে, এখন ওটা আগে দরকার নয়, আমার কথাটা আগে শোনা দরকার। ওখান থেকে ওকে টেনে নিয়ে চলে যায়। যাতে ডালমির সাথে নামদোসান দেখা করতে না পারে। হানজি পিয়ং ওর গাড়িতে নিয়ে যেতে যেতে নামদোসানকে ডালমির সব চিঠিগুলো দেখায়। নামদোসান চিঠির উপরে দেখে ওর নাম লেখা আর ডালমির নামও লেখা, মানে ডালমি ওর নামে যে চিঠিগুলো পাঠিয়েছে সেগুলোই এগুলো। নামদোসান এসব দেখে বলে, এসব আসলে কি? হানজি পিয়ং বলে, অনেক বড় কাহিনী, আজ তুমি যাকে বল দিতে যাচ্ছিলে ওই ডালমি। নামদোসান বলে, আমি তো কোনোদিন ওর চিঠি পাইনি আর আমি ওকে চিনিও না, তো ও আমাকে কেন চিঠি লিখতে যাবে? হানজি পিয়ং বলে, চিঠিগুলো আগে পড়ো তো তুমি। এদিকে ডালমি ওর অফিসে যায়, যেখানে ও জব করত। ডালমি নামদোসানের একটা মেল দেখে, যেখানে নামদোসান লিখেছে নামদোসান কিছু কাজের জন্য আটকে গিয়েছে, তাই ও আসতে পারেনি। ডালমির অফিস ম্যানেজার ওকে ডাকে, এরপর ওকে জব থেকে বের করে দেয়, কারণ ওদের অফিস খুব ভালো চলছিল না, তাই সবাইকে মাইনে দিতে পারবে না, তাই ডালমিকে জব থেকে বের করে দেয়। এতে ও খুব রেগেও যায়, কারণ নামদোসানের সাথে তো দেখা করতে পারলো না আর ওর জবটাও চলে গেল। এদিকে এবার নামদোসান আর ওর বন্ধুরা মিলে সব চিঠিগুলো পড়ে, আর ইয়ংসান বলে আসলে মেয়েটা নামদোসানকে পছন্দ করে, আর চিঠি অনুযায়ী নামদোসানও মেয়েটাকে পছন্দ করে, আর এটার জন্য ওকে স্মার্ট সেজে ওই ইভেন্টটাতে যেতে হবে। আরে এটা তো পুরো ধোঁকাবাজি। তখন নামদোসান বলে, মানে আপনি আমাদের বিজনেসে ইনভেস্ট করতে আসেননি, এই কাজের জন্য এসেছেন। হানজি পিয়ং বলে, সরি এটার জন্য। তোমাদের শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু সত্যি আমি একজনের ঋণ শোধ করছি। শুধু তোমাকে 1 ঘন্টার জন্য এই চিঠির ছেলেটা হয়ে নাটক করতে হবে। এই শুনে ইয়ংসান বলে, এই কাজের জন্য আমাদের কি দেবেন? মানে এটার জন্য আমরা কত টাকা পাবো? হানজি পিয়ং বলে, যত টাকা চাও তত টাকা পাবে। তখন নামদোসান বলে, আপনি কি আমাদের বিজনেস প্ল্যানটা একবার দেখেছেন? হানজি পিয়ং বলে, হ্যাঁ দেখেছি। তখন ও বলে, তো ইনভেস্ট করবেন না কেন? হানজি পিয়ং বলে, তোমাদের কোম্পানি সবে শুরু হচ্ছে, আর এখানে ইনভেস্টের জন্য আমি আসিনি, আমি তোমাদের সাহায্য চাইতে এসেছি। হানজি পিয়ং টাকা দিতে চাইলেও নামদোসান টাকা না নিয়ে ও বলে, আমাদের একটা কাজ করলেই হবে, আমাদেরকে স্যান্ডবক্সে নিয়ে যান। কিন্তু হানজি পিয়ং বলে, স্যান্ডবক্স খুব হাই জায়গা, আমি তোমাদেরকে ওখানে নিয়ে যেতে পারবো না। আর বলে, তোমরা জানতে চাইছিলে না কেন তোমাদের কোম্পানিতে আমি ইনভেস্ট করতে চাইছি না? কারণ আমি স্টার্ট আপ কোম্পানি যেগুলো, মানে যে কোম্পানিগুলো সবে শুরু হচ্ছে, সেগুলো অনেক শুরু হতে দেখেছি, কিন্তু তাদের মধ্যে মাত্র 30% কোম্পানিতেই আমি ইনভেস্ট করি, আর যেগুলোতে ইনভেস্ট করি না আমি, সেগুলো দাঁড়ায় না। তো আমি আমার কথার দাম নষ্ট হতে দিই না, আর আমার রেকর্ড আমি ধরেই রাখি। আর আমার রেকর্ড ধরে রাখার জন্য তোমাদের কোম্পানিতে আমি ইনভেস্ট করতে পারবো না। এরপর চলে যায় ওখান থেকে।
আর ওদের তিনজনের এই সব কথাতে খুব খারাপও লেগেছিল। পরের দিন ডালমি ব্রেকফাস্ট করছিল, তখন ওর দাদি বলে, তুই কি সত্যি আজ নেটওয়ার্কিং ইভেন্টে যাবি? নামদোসানকে তো পাসনি, তাও যাবি? ডালমি বলে, হ্যাঁ যাব। নামদোসান ডালমির লেটারগুলো পড়ছিল, তখনই ডালমি ওকে মেল করে যে, তুমি আমার খুব ভালো বন্ধু, যাকে আমি ভুলতে পারবো না। আমার জন্য এটাই অনেক যে তুমি আমার জীবনে ছিলে, আর এটাই তুমি মনে রেখো। এটা পরে নামদোসানের ওপর একটু প্রভাব পড়ে। ওর বন্ধুদের ও তখনই জিজ্ঞাসা করে যে তোদের কাছে কোনো স্যুট আছে, আর স্যুটটা নিয়ে সেলুনে চলে যায়। এরপর ডালমিকে দেখায় ও সেই নেটওয়ার্কিং ইভেন্টে যায়, আর ওখানে গিয়ে ওর মা বোন মানে ইঞ্জিকে দেখে মুখ লুকাতে থাকে, কারণ ও একা এসেছে, নামদোসানকে নিয়ে আসতে পারেনি। ও খুব অস্বস্তি বোধ করছিল ওখানে দাঁড়িয়ে। এরপরই ওখানে সব লাইট অফ হতে থাকে। তারপর এন্ট্রি হয় একজন হ্যান্ডসাম ছেলে, যে ডালমির দিকেই যাচ্ছিল। ডালমি দেখে ওই ছেলেটা ওর দিকেই আসে। ও তো পুরো হাঁ হয়ে যায়। আর ছেলেটা অন্য কেউ নয়, নামদোসান নিজেই ছিল, যে খুব হঠাৎই হ্যান্ডসাম হয়ে গেছে। ডালমিকে দেখে নামদোসান জিজ্ঞাসা করে, আমার কি আসতে অনেকটা দেরি হয়ে গেছে? ডালমি বলে, হ্যাঁ অনেকটাই দেরি, আর আমি তোমাকে খুব মিস করেছি। আর দুজন দুজনকেই দেখতে থাকে। এরপর ডালমি ওর মা বোনের দিকে তাকায়, বোঝে ওরা ওকেই দেখছে। এইদিকে ডালমি নামদোসানকে জড়িয়ে ধরে আর বলে, দেখো, সব বোঝানোর টাইম নেই এখন। আমার মা বোন আমাদের দিকেই আসছে। আমি আমার বোনকে বলেছি আমরা রোজ দেখা করি আর দুজন দুজনকে খুব ভালোবাসি। এটা শুনে নামদোসান বলে, কি, আমরা ভালোবাসি? ডালমি ওকে চেপে ধরে বলে, হ্যাঁ জানি আমি খুব বোকামো করছি, কিন্তু এখন তুমি সব সামলে নাও। নামদোসান বলে, আমি মিথ্যে বলতে পারি না। ডালমি বলে, আরে চেষ্টা তো করো, নয় ওর সামনে আমি অপমানিত হয়ে যাব। এরপর ওর মা বোন আসে আর ওরা কথা বলে, আর বেশ সিচুয়েশনটা সামলে নেয় নামদোসান। আর নামদোসান ওর বিজনেস সম্পর্কে বলে, আর মিথ্যে চাপা দেওয়ার জন্য বলে ডালমিকে ওর কোম্পানির সিও বানাবে, আর এটাই ওর বিজনেস কার্ড, আর সেটা ইঞ্জিকে দেয়। আর দিয়ে বলে, আপাতত আমি স্যামসাং টেক কোম্পানির সিও। এই শুনে ডালমি তো পুরো শক হয়ে যায়। আসলে ও তো এইসব ব্যাপারে কিছুই জানে না। এত কিছু দেখার পর ইঞ্জি নামদোসানকে বলে, তুমি কি কোনো ফান্ডিং অ্যারাউন্ড শুরু করেছো? ফান্ডিং অ্যারাউন্ড সম্পর্কে নামদোসান কিছুই জানে না। কিছু বলতে যাবে ভেবেচিন্তে তখনই হানজি পিয়ং এসে ওকে বাঁচিয়ে নেয় আর বলে, এটা একটা স্টার্ট আপ কোম্পানি, সবে শুরু হয়েছে নতুন, আর এই কোম্পানি আমার বেশ পছন্দ হয়েছে। ইঞ্জি এই দেখে হানজি পিয়ংকে বলে, আপনি এদের চেনেন? তখন হানজি পিয়ং বলে, হ্যাঁ আমি এদের কোম্পানিতে ইনভেস্ট করেছি। ডালমি নামদোসানকে বলে, তুমি কি একে চেনো? তখন হানজি পিয়ং ওর দিকে হাত বাড়ায় হ্যান্ডশেকের জন্য আর বলে, নামদোসানের থেকে তোমার ব্যাপারে অনেক শুনেছি। এইসব থেকে তো ডালমি অবাক। আর এরপর নামদোসানকে হানজি পিয়ং টেনে নিয়ে চলে যায় কথা আছে বলে। ওরা সামনের একটা টেবিলে গিয়ে কথা বলছিল। হানজি পিয়ং বলে, আমি তো তোমাকে স্যান্ডবক্সে জায়গা দিতে পারবো না, তো তুমি কেন, কোন স্বার্থে এসেছো? নামদোসান বলে, এমনি, আমার কিছু চাই না, আমি শুধু হেল্প করতে এসেছি। হানজি পিয়ং বলে, তোমাকে সবাই এখানে কোম্পানির বড় সিও ভাবছে, কারণ তুমি আমার সাথে দাঁড়িয়ে আছো, তাই আমার সাথে স্মার্টলি ব্যবহার করো। এরপর ওরা দুজন এমন ভাবে কথা বলছিল, মনে হচ্ছিল যেন ওরা দুজন বন্ধু, আর জোরে জোরে হাসছিল, কথা বলছিল। এইসব দেখে ইঞ্জির একটু খারাপ লাগে, কিন্তু ডালমি এটা দেখে খুব খুশি হয় আর ওদের দিকেই ও তাকিয়ে থাকে। নেটওয়ার্কিং ইভেন্টটা শেষ হওয়ার পর ডালমি আর নামদোসান সবাই মিলেই ওরা বেরোয় যাচ্ছিল। নামদোসান ভাবে ওর কাজ শেষ হয়েছে, তাই ও একাই চলে যেতে যাচ্ছিল, কিন্তু হানজি পিয়ং ওকে বলে পার্কিং লটটা এই দিকে, আর ওদের মিথ্যেটা ধরাই পড়তে যাচ্ছিল, কারণ অত বড় সিও হেঁটে যাবে। তো যা হোক করে হানজি পিয়ং তো ওখানে ম্যানেজ দিয়ে দেয়। হানজি পিয়ং নামদোসানকে নিয়ে গিয়ে ওর গাড়িটা দেয় আর বলে, ডালমিকে বাড়িতে ছেড়ে দিয়ে আসো, আর বলে ওর সাথে বেশি কথা বলবে না। বেশি কথা বলার তো দরকার নেই, হ্যাঁ নাতে বলে দেবে, আর যাতে ও তোমাকে ছেড়ে দেয় সেই ব্যবস্থা করবে। এদিকে ডালমি ওর মাকে বলে, হ্যাঁ ইঞ্জি বড় বিজনেসম্যান, আমার থেকে ভালো, কিন্তু সময় পেলে আমিও ওর থেকে বড় হয়ে দেখাবো, আমিও ইঞ্জির থেকে ভালো বিজনেস করব বলে নামদোসানের সাথে গাড়িতে চলে যায়। আর এদিকে হানজি পিয়ং একটা ট্যাক্সি করে ওদের পিছু করে। এরপর ইঞ্জি আর ওর মা কথা বলছিল, তখন ইঞ্জি জানতে পারে ওর সৎ বাবা এই পার্টিটা রেখেছে মেন ইঞ্জিকে এই কোম্পানি থেকে সরিয়ে ওর সৎ ভাইকে কোম্পানিতে ঢোকাতে পারে যাতে, তাই সবার সাথে পরিচয় করাচ্ছে ওর ভাইয়ের সৎ বাবা। ওর মা ইঞ্জিকে বলে, তুমি বুদ্ধিমান, তো তুমি নিজেই রাস্তা বের করে নাও তুমি কি করবে। এদিকে হানজি পিয়ং নামদোসানকে খোঁজে, আর ওরা দুজন বসে গল্প করছিল আর খাচ্ছিল। ডালমি নামদোসানকে বলে, আচ্ছা তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও না?
নামদোসান বলে, কি আমার কি জিজ্ঞাসা করা উচিত? ডালমি বলে, এই যে আমি তোমাকে হঠাৎ ডাকলাম কেন, বা আমার মা বোনকে তোমাকে মিথ্যা কথা বলালাম কেন? নামদোসান বলে, হ্যাঁ জিজ্ঞাসা তো করবো ভাবছি। ডালমি বলে, তো জিজ্ঞেস করছো না কেন? নামদোসান বলে, তোমার সামনে ভালো ইমেজ রাখতে হবে, তাই জিজ্ঞাসা করছি না। এই শুনে ডালমি জোরে জোরে হাসতে থাকে আর বলে, আমার ভালো মেশাদের ইচ্ছা নেই, বরং আমার অনেক কিছু জানার ইচ্ছা আছে তোমার ব্যাপারে। নামদোসান বলে, তোমার কি জানার ইচ্ছা আছে? ডালমি বলে, আমার সবকিছু জানার ইচ্ছা আছে তোমার ব্যাপারে। তোমার কি পছন্দ, তোমার বাড়িতে কে আছে, তোমার বন্ধু কারা, তুমি কি করো। নামদোসান বলে, আমার কথা শুনলে তুমি বোর হয়ে যাবে, যেমন আমার মা বাবা হয়। ডালমি বলে, আরে হব না, তুমি বলো তো। নামদোসান ওর কথা বলতে লাগে। ডালমি ওর কথায় বেশ ইন্টারেস্ট পায়। আর এদিকে হানজি পিয়ং ওদের দুজনকে এতক্ষণ কথা বলতে দেখে একটু চিন্তায় পড়ে। ও নামদোসানকে সাথে সাথে মেসেজ করে, এতক্ষণ কি করছো, ওকে বাড়ি ছেড়ে দিয়ে এসো, আর এখানেই কাহিনী শেষ করো। ডালমি ওকে বলে, কার মেসেজ? গার্লফ্রেন্ড? আর তোমার গার্লফ্রেন্ড থাকবে না এটা হতেই পারে না, তুমি এত সুন্দর যেহেতু। নামদোসান বলে, চলো তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। ডালমি বলে, আরে ঠিক আছে, আমার বাড়ির পাশেই, আমি চলে যাব। এরপর নামদোসান গাড়ির দিকে চলে যাচ্ছিল, কিন্তু ও আবার ফিরে আসে ডালমির দিকে, কারণ ডালমিকে ফার্স্ট দেখেই ওর পছন্দ হয়ে গেছিল। আর ওর চিঠিগুলো পড়ে ও তো পুরো ওর ভালোবাসায় পড়েই গেছে। ও এসে ওর বিজনেস কার্ডটা দেয় আর বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর আমি বয়েজ স্কুলে পড়েছি, তো কারোর সাথে ডেটও করিনি। এটা শুনে ডালমি তো খুব খুশি হয়ে যায় আর বলে, আমারও কোনো বয়ফ্রেন্ড নেই, আর আমিও কোনোদিন ডেটে যাইনি। হ্যাঁ কিছু ছেলে ছিল, কিন্তু আমি তাদেরকে পছন্দ করতাম না তোমার জন্য। এই শুনে নামদোসান তো লজ্জায় ওর দিকে তাকাতেই পাচ্ছিল না। আর হানজি পিয়ং তো ভেবেই চলেছে আসলে হচ্ছেটা কি ওদের মধ্যে। নামদোসান ওকে আগের দিনের বলটা দেয় আর বলে, এই নাম্বারে আমাকে ফোন করতে পারো। এরপর হানজি পিয়ং এর বাড়ি দেখায়, যেখানে নামদোসান বসে আছে। এতক্ষণ কাজের জন্য হানজি পিয়ং খুব রেগে যায় নামদোসানের উপর। হানজি পিয়ং বলে, এই যে তুমি এতগুলো মিথ্যে কথা বললে, তুমি কতদিন চালাবে এই মিথ্যে? কিন্তু নামদোসান বলে, ও এত মিষ্টি যে ওকে আমি এড়িয়ে যেতে পারিনি, আর আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে মেসেজ করেনি। এতে ও খুব এক্সাইটেড হয়ে যায়। ওর একটা নতুন মেসেজ পাঠায় ডালমি। এরপর হানজি পিয়ং এর বলা অনুযায়ী নামদোসান ডালমিকে অ্যান্সার দেয় মেসেজের। আর ডালমি রিপ্লাই দেখে খুব খুশি হয়ে যায়, আর খুশিতে ওর দাদিকে বলে যা যা হয়েছে আজকে সারাদিনে। এইসব শুনে দাদি রেগে যায় হানজি পিয়ং এর ওপর, কারণ ও বলেছিল নামদোসান নাকি একটা ফালতু দেখতে ছেলে আর বেকার ছেলে, আর ওর দ্বারা কোনো কাজ হয় না। আর ডালমি খুব খুশি ছিল। ওর দাদিকে বলে, একদম আমার পছন্দের মতো আর খুব সাধারণ ছেলে। মানে ডালমির নামদোসানকেও খুব পছন্দ হয়ে গেছে প্রথম দেখাতেই। পরের দিন দাদি হানজি পিয়ংকে থ্যাংক ইউ বলে, কারণ ডালমি খুব খুশি হয়েছিল। হানজি পিয়ং বলে, আমি এই মিথ্যে বেশি দিন চালাতে পারবো না, খুব তাড়াতাড়ি ধরা পড়বো। তাই দাদি বলে, আচ্ছা আমি দেখছি, আমি ডালমিকে সব সত্যি কথা বলে দেবো। এতে হানজি পিয়ং খুব চিন্তায় পড়ে, আর ও পুরো রাত ঘুমাতেই পারে না এই চিন্তায়। এবারে পরের দিন দেখায় ইঞ্জিকে, যেখানে ওর সৎ বাবা বলে যে এই অফিসটা ওর ভাইকে ছেড়ে দিতে আর ইউএস ব্রাঞ্চটা ওকে সামলাতে বলে। আর যেহেতু ওর ভাইয়ের এই অফিসে বেশি শেয়ার আছে, তার জন্য ও কিছু করতেও পারবে না। এদিকে হানজি পিয়ংকে নামদোসান ডালমির একটা মেসেজ ফরওয়ার্ড করে, কারণ হানজি পিয়ং বলেছিল নামদোসানকে যে ডালমি যা যা বলবে মেসেজে সব যেন ওকে ফরওয়ার্ড করে। মেসেজে ডালমি লেখে যে নামদোসানের অফিসেও যাচ্ছে একটা মানি প্ল্যান নিয়ে। আর এই শুনে হানজি পিয়ং নামদোসানের অফিসে ছোটে। আসলে নামদোসানের অফিসটা পুরো বেকার ছিল, তাই হানজি পিয়ং ওকে ফোন করে বলে, সব জিনিসপত্র গুছাও আর আমি যাচ্ছি তোমাদেরকে নিতে, বলে হানজি পিয়ং এর ফ্ল্যাটে নিয়ে চলে আসে ওদেরকে। আর ফ্ল্যাটটাকে কিছুক্ষণের মধ্যেই অফিস বানিয়ে দেয়। কিছুক্ষণ পর ডালমি ওখানে আসে নামদোসানের মেসেজ করা অ্যাড্রেস অনুযায়ী সেই মানি প্ল্যানটাকে নিয়ে। আর অফিস দেখে ও খুব খুশি হয়ে যায়, আর ওর বন্ধুদের সাথে ও পরিচয় করে। আর তারপরে হানজি পিয়ংকে দেখে, আর হানজি পিয়ং বলে যে ওই কিছু কাজের জন্য এখানে এসেছি আমি। ডালমি মানি প্ল্যানটা দেয় নামদোসানকে আর বলে, আমি জব ছেড়ে দিয়েছি, এবার আমি তোমার মতোই নিজের বিজনেস শুরু করব। এই শুনে সবার রিয়াকশনটা এরকম ছিল। এদিকে ইঞ্জি নতুন করে নিজের কোম্পানি শুরু করবে বলে ঠিক করে, আর সৎ বাবাকে বলে, তোমার ছেলেকেই সব দাও, আমার তোমার কিছু দরকার নেই, আমি নিজেই দাঁড়িয়ে যাব, আর সেটা তোমাকে দেখিয়েও দেবো। এদিকে হানজি পিয়ং নামদোসানকে এতক্ষণের কাজের জন্য টাকা দেয় আর বলে, এইসব মিথ্যে আর বলতে হবে না, কারণ ওর দাদি ওকে সব বলে দেবে। এই শুনে নামদোসানের খারাপ লাগে আর বলে, এতটাই দরকার কি, আমরা তো শুধু মাত্র দুটো মিথ্যে বলেছি, আর আমি যে লেটার লিখিনি এটা, কিন্তু আপনি যদি এটা কোনোদিন কাউকে না বলেন তো এটা চাপা পড়ে যাবে। আর সিও, আমি সিও নই,
কিন্তু আপনি যদি আমাকে স্যান্ডবক্সে পাঠান তবে আমি সিও হয়ে যাব। কিন্তু এতে হানজি পিয়ং বলেন, না, তোমাদের মধ্যে কি এমন গুণ আছে যে তোমাদের কোম্পানি থেকে ইনভেস্ট করবে? তোমাদের বিজনেস প্ল্যানটাই বা কি? কিছুই তো ঠিক নেই। তোমরা আবার আশা করো যে তোমরা স্যান্ডবক্সে যাবে? আর এইসব নিয়ে আরো অনেক কথা ওদেরকে শোনায় আর ওদেরকে অপমান করে। এদিকে চুলসান কাঁদতে শুরু করে। হানজি পিয়ং বলে, সত্যিই বলছি আমি, তো কান্না বন্ধ করো। কিন্তু চুলসান তো অন্য কারণে কাঁদছিল। ওটা কোম্পানিতে ওদের অ্যাপটা পাঠিয়েছিল, সেটা ফার্স্ট হয়েছে। এতে ওরা খুব খুশি। আর হানজি পিয়ংকে দেখায়, বলে, এবার তো আমরা যোগ্য। এবারে দেখায় স্যান্ডবক্স, যেখানে একটা কম্পিটিশন হচ্ছে আর এর জন্য সবাই নাম রেজিস্টার করাচ্ছে। এখানে এরা তিনজন, মানে নামদোসান, ডালমি আর ইঞ্জি, সবাই আলাদা আলাদা গিয়েছে নিজেদের নাম লেখানোর জন্য। কিন্তু কেউ জানে না যে ওরা সবাই কম্পিটিশনের নাম লেখাচ্ছে নিজেদের জীবন নতুন করে শুরু করার জন্য। এরপর হানজি পিয়ং আর ওর দাদি খাচ্ছিল বসে। আর দাদি বলে, আমি সব জানিয়ে দেবো ডালমিকে খুব তাড়াতাড়ি। কিন্তু হানজি পিয়ং বারণ করে, বলে, এই সামান্য মিথ্যের জন্য ডালমির খুশি করার কিছু নেই, বরং নামদোসানকে ঠিক করে তৈরি করলেই সব সলভ। আর এদিকে নামদোসান বলে, আমাদের হানজি পিয়ং এর সাথে মিলে কাজ করতে হবে যাতে ডালমিকে আমরা খুশি দেখতে পারি। এতে ওর বন্ধুরা বলে, তোর কি ওর ওপর মায়া পড়ে গেছে? তুই কি ওকে ভালোবাসিস? নামদোসান বলে, হ্যাঁ, আমার খুবই ভালো লাগে ওকে। এদিকে হানজি পিয়ংকে দাদি বলে, তুমি কি ডালমিকে ভালোবেসে ফেলেছো, তাই তুমি এসব করছো? হানজি পিয়ং বলে, না, এরকম কোনো ব্যাপার না। এপিসোড 4-এ আমরা দেখি যেখানে ডালমি বুক স্টোরে বিজনেস সম্পর্কে বইয়ের জন্য এসেছে, আর ওই একই লাইব্রেরিতে নামদোসানও বিজনেসের বই পড়ার জন্য এসেছে। কিছুক্ষণ পরে দুজন দুজনের মুখোমুখি হয়, কিন্তু ওদেরকে দেখেই সাথে সাথে ওরা নিচু হয়ে বসে ওদের চুল জুতো সব ঠিক করতে থাকে আর তারপর উঠে কথা বলে। কিন্তু ওরা যে বিজনেসের বই পড়ার জন্য এসেছে সেটা বলে না, শুধু বলে যে এই এসেছি। এরপর নামদোসান আর ডালমি বাইরে যায়। ডালমি বলে, আজ তোমার গাড়ি কই? এরপর নামদোসান বলে, ওই কালকে চুলসানের বাড়িতে গিয়েছিলাম আর ওর বাড়ির গলিটা খুব সরু, তাই গাড়ি নিয়ে যাইনি। আর এই জামা ওরই। ডালমি বলে, এই জামা তোমার ওপর বেশ মানাচ্ছে, আর তুমি যখন পারফেক্ট থাকো তখন আমার নিজেকেই কেমন কম লাগে, কারণ আমি এতটাও পারফেক্ট নই না। এরপর ডালমি বলে, কাল কি মনে আছে তোমার? নামদোসান বলে, কি? ডালমি বলে, কেন, কাল তোমার তো বার্থডে, আর তোমার উইশ কাল পূরণ করব আমি। নামদোসান বোঝে ও লেটারের কথা অনুযায়ী কালকে হানজি পিয়ং এর বার্থডের কথা বলছে, কিন্তু ও অন্য মানে কি উইশ করেছে সেটা তো জানে না, তো বুঝতে পারছে না। ও শুধু হ্যাঁ ছাড়া আর কিছু বলে না। এরপর ডালমি বাসে উঠে যায় আর বলে, কাল দেখা করব। বাস কিছুক্ষণ যাওয়ার পর নামদোসান ছুটে বাসে ওঠে আর ডালমির কাছে গিয়ে বসে, কারণ ও আরো টাইম কাটাতে চাইছিল ডালমির সাথে। এরপর ডালমি ওর হাতটা দেখে বলে, তোমার হাতটা বেশ বড় তো। আর ডালমি ওর হাতের উপর হাত রেখে মাপতে থাকে আর তারপরে ওর হাতটা ধরে, আর এতে নামদোসান লজ্জা পেলেও হাতটা ধরে, আর দুজন এরকম ভাবেই বাড়ি যায়। বাড়ি এসে নামদোসান দেখে ওর অফিসের বাইরে প্রচুর ইনভেস্টর দাঁড়িয়ে, কারণ ওরা কোডা কোম্পানিতে ফার্স্ট হয়েছে। কিন্তু কোনো ইনভেস্টর ওদের কোম্পানিতে ইনভেস্ট করে না, কারণ ওরা ওদের বিজনেস প্ল্যানটাকেই ঠিক করে বোঝাতে পারে না। এরপর হানজি পিয়ং আসে। নামদোসান বলে, ডালমিকে তোমার বার্থডের জন্য কোন উইশ পূরণ করার জন্য বলেছিলে? কিন্তু হানজি পিয়ং এর মনে পড়ে না, তো সবাই বেশ চিন্তায় পড়ে যায়। পরের দিন নামদোসান ডালমিকে নিয়ে যেতে আসে। তখন ডালমি বলে, তোমার বাড়ি নয় অফিস চলো। নামদোসান বলে, বাড়ি বা অফিস কেন? ডালমি বলে, গোস্ট অফ খেলতে গেলে তো বাড়ি বা অফিসেই যেতে হবে না, আর এটাই তো তোমার ইচ্ছা ছিল। নামদোসান হানজি পিয়ং এর সাথে ফোনেই ছিল, তো ও সব শুনতে পাচ্ছিল। আর সব শুনে তো ও বলে, আমার কিছু মনেই নেই। এরপর ওরা অফিসে মানে হানজি পিয়ং এর বাড়ি আছে আর খেলতে বসে। তখনই হানজি পিয়ং এর মনে পড়ে ও যখন চিঠি লিখছিল সামনের টিভিতে গোস্ট অফ খেলা হচ্ছিল, আর ও এটারই উইশ হিসেবে লিখে দেয়। ওরা ওই গেমটাকে বেশ মজা করে খেলে আর সারাদিন বেশ মজাই কাটায়। খেলা শেষে নামদোসান ডালমিকে বাড়ি ছাড়তে আসে আর জিজ্ঞাসা করে, আমি তোমার এত পছন্দ কেন? ডালমি বলে, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা, আর তোমার চিঠি আমাকে অনেক খুশি দিত। নামদোসান ভাবে এটা আমি নই, এটা তো হানজি পিয়ং। তাই নামদোসান আবার জিজ্ঞাসা করে, আমার তোমার কি পছন্দ? তখন ডালমি বলে, কারণ তোমার হাতটা অনেকটাই বড়, তাই। এতে নামদোসান বেশ খুশি হয়, কারণ ওকে ডালমির কিছু তো পছন্দ হয়েছে। বাড়ি ঢুকতেই ডালমি একটা মেসেজ পায়, যেখানে দেখে স্যান্ডবক্সের ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করে ফেলেছে ও। আর এতে ও খুশিতে নাচতে শুরু করে, কারণ খুব কমই যারা ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করবে তাদের ফিউচার তৈরি হতে শুরু হবে, মানে ফিউচার পাক্কা। আর ওদিকে নামদোসান আর ইঞ্জিও ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করেছে। এরপর নামদোসান হানজি পিয়ং এর বাড়ি যায় ওর গাড়ির চাবি আর জামা ফেরত দিতে।
আর বলে আমার কোম্পানির জন্য কিছু টিপস দাও যাতে আমি কোম্পানিটা দাঁড় করাতে পারি। এতে হানজি পিয়ং বলে স্যান্ডবক্সে গিয়েই আগে তোমার কোম্পানির জন্য একটা ভালো সিও খুঁজবে, কারণ তুমি কোনোদিন ভালো সিও হতে পারবে না, আর তোমার কোম্পানির একটা ভালো সিও দরকার, নয় তোমার কোম্পানি দাঁড়াবে না। এতে নামদোসানের খুব কষ্ট হয়। এরপর ডালমি চার্চে প্রে করতে যায় দাদির সাথে, ও সেকেন্ড রাউন্ড যাতে ক্লিয়ার করতে পারে এর জন্য বলে। অন্যদিকে নামদোসান ওর মা বাবাকে জানায় ও স্যান্ডবক্স ক্লিয়ার করেছে ফার্স্ট রাউন্ডটা, কিন্তু ওর বাবা বলে তোর দ্বারা এতদিন কিছু হয়নি তো আজ কি হবে, আমার তো মনে হয় না কিছু হবে। এতে নামদোসানের খারাপ লাগে, আর স্বাভাবিক, বাবা মা বললে তো খারাপই লাগবে না। এরপর স্যান্ডবক্স দেখায় যেখানে স্যান্ডবক্সের ডিরেক্টর আসে, সব যে নিয়মগুলো আছে সেগুলো বলে। টোটাল 40টা টিম সিলেক্ট হবে, 5 জন করে এক একটা টিমে থাকবে, এদের মধ্যে মাত্র 5টা টিমকেই ইনভেস্টররা ইনভেস্ট করবে। এরপর একটা টাস্ক দেওয়া হয় সবাইকে, তাতে সিলেক্ট হয় সিও হওয়ার জন্য ডালমি, ইঞ্জি আর আরো কয়েকজন, কিন্তু নামদোসান সিলেক্ট হয় না। এরপর স্টেজে সবাইকে ডাকে যারা সিলেক্ট হয়েছে, তখনই বুঝতে পারে যে ওরা 3 জনও নাম লিখিয়েছে। আর এতে 3 জন 3 জনকে দেখে ভালোই শক হয়ে যায়। আর হানজি পিয়ং টিভিতে এইসব দেখছিল, আর ওর তো ডালমিকে দেখে বেশ শক হয়ে যায়। স্যান্ডবক্সের ডিরেক্টর বলে সবাই সবার 5 জন টিমমেটকে খোঁজো। এতে ডালমি নামদোসানের কাছে যায়, আর ইঞ্জিও যায়, আর জিজ্ঞাসা করে তোমার কোম্পানির কি হলো, তুমি এখানে কি করছো? তখন নামদোসান বলে আই এম সরি, আমি মিথ্যে কথা বলেছি। তখন ডালমি বলে তোমার এখন সিওর প্রয়োজন, না হলে তুমি স্যান্ডবক্স থেকে বের হয়ে যেতে হবে। তো আমাকে কি তোমার স্যামসাং টেক কোম্পানির সিও করবে? এই শুনে ইঞ্জি বলে আমারও তোমাদের মতো ডেভেলপারের দরকার, তো আমার হয়ে কি তোমরা কাজ করবে? এতে ওর বন্ধুরা ইঞ্জিকে নিতে চায় কারণ ওর এক্সপিরিয়েন্স আছে, কিন্তু নামদোসান বলে এটা স্যামসাং টেক কোম্পানির ফিউচার, আমরা কারোর হয়ে কাজ করব না, আমরা একজনকেই নেব যে আমাদের হয়ে কাজ করবে। এরপর নামদোসান এসে ডালমির সাথে হাত মেলায় আর ওদের কোম্পানির সিও হওয়ার জন্য ওকে বলে। এইসব থেকে হানজি পিয়ং নামদোসানের সাথে কথা বলতে আসে, আর নামদোসান বলে আপনার গাড়ি আর জামা কাপড় আমার আর দরকার নেই, কারণ আমি ডালমিকে বলে দিয়েছি যে আমি কোনো সিও নই। আর এতে ডালমি রাগও করেনি বা দুঃখও পায়নি, বরং ও খুশিতে আমাদের কোম্পানিতে এসেছে। তখনই ডালমি আসে আর বলে হানজি পিয়ং এর সাথে ওর কথা আছে, কিন্তু হানজি পিয়ং ওখান থেকে বাহানা বানিয়ে চলে যায়। এরপর ডালমিদের গ্রুপে একটা ডেভেলপারের প্রয়োজন ছিল, তাই ও জুং সা নামে একটা মেয়েকে ওদের টিমে নেয়। আর মেয়েটা যেই আসে চুলসনের প্রথম দেখাতেই ওর ভালো লেগে যায়। এরপর ডাইরেক্টর ওদের আবার একটা কাজ দেয় যেখানে ওদেরকে বিজনেস মডেল বানাতে হবে। মেন্টর হিসেবে হানজি পিয়ং এর অ্যাসিস্ট্যান্ট ওখানেই ছিল। হানজি পিয়ং ওর কাছে জানতে পারে যে ওরা নকল হ্যান্ডরাইটিং ধরতে পারে এমন সফটওয়্যার বানাবে, আর এটা হানজি পিয়ং এর বেশ পছন্দ হয়। ইঞ্জিও ওর কাজ করছিল, আর কিছু ঘন্টার মধ্যেই ওরা প্রোগ্রাম বানিয়ে ফেলে, কিন্তু এদিকে ডালমিরা খুব খাটছিল, তখনও পর্যন্ত ওদের প্রোগ্রাম তৈরি হয়নি। একটা টাইমে ডালমি ওয়াশরুমে আসে আর ইঞ্জিকে দেখে আর বলে তোমার সাকসেসফুল কোম্পানির কি হলো? ইঞ্জি বলে কেউ আমাকে বলেছিল আমি নাকি আমার বাবার জন্য সাকসেস হয়েছি, আর আমার তারিফ কেউ করে না বিজনেসে, তাই কোম্পানি ছেড়ে দিয়েছি, আর আজ তাই এখানে নতুন করে সব শুরু করার জন্য এসেছি। আর ভালো করে নিজেকে তৈরি করো আমার সাথে টেক্কা দেওয়ার জন্য। এরপর নামদোসান এসে বলে প্রোগ্রাম তৈরি হয়ে গেছে, আর ডালমি এতে অনেক শান্তি পায়। নামদোসানের বুকে মাথা রেখে রিল্যাক্স হওয়ার চেষ্টা করে, এতে নামদোসানও বেশ খুশি হয়। এদিকে স্যান্ডবক্সের ডাইরেক্টর স্যান্ডবক্সের ওপর যে দোলনায় ঝুলছে মেয়েটা তার খোঁজ করে। ডিরেক্টর জানতে পেরেছে যে সেই মেয়েটা নাকি এই কম্পিটিশনে নাম লিখিয়েছে, আর এটা হানজি পিয়ংকেও বলে। এরপর 48 ঘন্টা পূরণ হয়ে যায়, আর সব টিম থেকে একজন করে প্রেজেন্টেশন দিতে শুরু করে। ডালমিকে ওরা প্রেজেন্টেশন দেওয়ার জন্য ওদের টিম থেকে বাছে, কিন্তু ও একটু ভয় পেয়েছিল কারণ প্রথমবার যেহেতু। আর তখনই হানজি পিয়ং আসে আর এসে ওকে প্রেজেন্টেশন নিয়ে কিছু টিপস দেয়, আর তারপরেই ডালমি প্রেজেন্টেশন দেয়, আর ও খুব সুন্দর করে প্রেজেন্টেশনটা দেয়, যেটা সবার খুবই পছন্দ হয়েছিল। আর হানজি পিয়ং এর কথা যে সত্যি, মানে নামদোসান কখনো ভালো সিও হতে পারবে না, এটা রিয়েলাইজ করতে পারে তখন নামদোসান। কিন্তু ডালমির সাকসেসের জন্য ওর টিমের সবাই খুব খুশি হয়। আর এদিকে ইঞ্জিও ওর প্রেজেন্টেশনটা খুব ভালোভাবে দেয়। দুদিনের কাজে ডালমি ঘুমিয়ে পড়ে, তখন হানজি পিয়ং আসে ওর কাছে, আর ওকে দেখেই ডালমি উঠে যায় আর বলে আপনার সাথে কিছু কথা আছে। এটা তো বুঝেছি যে নামদোসান কেন আমাকে মিথ্যে বলেছিল, কারণ ও আমাকে ইমপ্রেস করতে চেয়েছিল, 15 বছর পর দেখা হয়েছে যেহেতু, কিন্তু আপনি কেন মিথ্যে বললেন? হানজি পিয়ং সত্যি বলতে যাবে, আর তখনই নামদোসান এসে বলে যে স্যান্ডবক্সে ওরা সিলেক্ট হয়ে গেছে, আর ডালমি আনন্দে নামদোসানকে জড়িয়ে ধরে। এরপর নামদোসান
হানজি পিয়ংকে বলে, আপনাকে আর ডালমিকে কিছু বলার দরকার নেই, কারণ ডালমিকে আমি বলেছি আমরা দুজন খুব ভালো বন্ধু, তাই আপনি আমার জন্য মিথ্যে বলেছেন। আর ডালমি এটা বিশ্বাসও করে নিয়েছে। এরপর স্যান্ডবক্সে ওদেরকে একটা অফিস দেওয়া হয়, যেখানে ওরা 6 মাস ফ্রিতে সবকিছু পাবে, কিন্তু ওরা জেতার জন্য যে টাকাটা সেটা এখন পাবে না, আরো একটা স্টেপ কমপ্লিট করলে তবেই পাবে। তার আগে ওদেরকে মেন্টর বাছতে হবে এদের মধ্যে। প্রথমে ইঞ্জি যায় মেন্টর বাছার জন্য, আর মিস ইয়ন মানে যে স্যান্ডবক্সের ডিরেক্টর তাকেই বাছে। এরপরে ডালমি আসে, আর ডালমি হানজি পিয়ংকেই ওদের মেন্টর বাছে। হানজি পিয়ং সবসময় সবার কম যেগুলো সেগুলোই খুঁজে বের করে, ওটা ওর স্বভাব। তো মেন্টর হয়ে ওদের সেম কাজ করে। ওদের কোম্পানিতে শেয়ার নিয়ে একটা প্রবলেম ছিল, এটাই বলতে চুলসান আর নামদোসানের ঝামেলা বেঁধে যায়, আর ওখান থেকে চলে যায় ওদের পুরনো অফিসে ওরা দুজন, মানে চুলসান আর ইয়ংসান। চুলসান আর ইয়ংসান বলে, আজ ডালমি সিও আমাদের, কিন্তু আমাদের আজ অনেকও হেল্প করেছে, কিন্তু সত্যি জানার পর কি ও আমাদের এরকম ভাবে সাথে থাকবে? এটা নামদোসানও শোনে, কারণ ও আগেই ওখানে পৌঁছে গিয়েছিল। ডালমি এরপর প্রচুর কোশ্চেন করে হানজি পিয়ংকে, প্রায় 400টার কাছাকাছি এসএমএস পাঠায় হানজি পিয়ংকে, ওদের ঝামেলা হওয়া নিয়ে আর ওর বিজনেস সম্পর্কে যা যা প্রশ্ন আছে সব পাঠায়। এরপর হানজি পিয়ং ডালমির সাথে দেখা করে আর বলে, তুমি ভালো মানুষ হতে চাও নাকি যোগ্য কোম্পানির সিও হতে চাও? তো ভাবো আর সিওর মতো সিদ্ধান্ত নাও। আর এদিকে নামদোসানরাও ঝামেলা মিটিয়ে নেয়, কারণ ওরা ভাবে এই সামান্য ম্যাটারের জন্য আমরা ঝামেলা করছিলাম, তো ওরা মিটমাট করে নেয়। এরপর ডালমিও সেরকম ভাবে সিদ্ধান্ত নেয়, আর ওর ওপর কেউ কথা বলতে পারে না, ও একদম সিওর মতোই কাজ করে। এরপর নামদোসান হানজি পিয়ংকে জানায় ও আজ ডালমিকে বাড়ি ছাড়ার সময় সব বলে দেবে চিঠির ব্যাপারে। হানজি পিয়ং না বললেও নামদোসান কিছুই শোনে না। রাতের বেলা যখন ডালমিকে বাড়ি ছাড়তে আসে তখন ওর দাদির সাথে দেখা করে। ও ওর দাদিকে দেখে চিনতে পারে, কারণ ওর সাথে দাদির হসপিটালে দেখা হয়েছিল, আর ডক্টর বলেছিল দাদির কিছুদিনের মধ্যেই অন্ধ হয়ে যাবে। আর এটা নামদোসান শুনেছিল, আর ওর খুব খারাপও লেগেছিল। তো যেহেতু এখন দেখলো যে এটা ডালমির দাদি, ও কিছু বলতে যাবে, কিন্তু তখন দাদি নামদোসানকে ইশারায় বলে, চুপ করো, এখন কিছু বলো না ডালমিকে। হানজি পিয়ং ভয়ে ডালমির বাড়ি আসে, যাতে নামদোসান সব বলে না দেয়। নামদোসানের সাথে কথা আছে বলে ডালমির কাছে বাহানা বানিয়ে ঘরে চলে আসে। দাদি আর হানজি পিয়ং ও সত্যি চেপে যায় যে ওরা কেউ কাউকে চেনে। আর নামদোসান বলে, আপনি যা বলতে চেয়েছেন আমি সব মেনে নেব, আর ডালমিকে কিছু জানাবো না, কারণ ডালমির দাদির কাছে শুনেছে এখন ও কদিন খুব খুশিতে আছে, তো ওর খুশি কাটতে চায়নি কেউই। এরপর বাহানা বানিয়ে ওরা দুজনেই ওখানে খাওয়ার জন্য থেকে যায়। এরপর নামদোসান আর হানজি পিয়ং বাড়ি ফিরছিল, তখন হানজি পিয়ংকে ডাইরেক্ট জিজ্ঞেস করে নামদোসান যে, তুমি কি আমার আর ডালমির সম্পর্ক দেখে জ্বলছো? আর ও তখন না বলে, কিন্তু এটাই সারা রাত হানজি পিয়ং নিজে ভাবতে থাকে যে ও কি সম্পর্ক থেকে জ্বলছে। এরপর থেকেই ডালমিকে ও অ্যাভয়েড করতে শুরু করে, কারণ ও বুঝতে পারছিল ডালমির প্রেমে পড়ে যাচ্ছিল। এরপর ওরা বিজনেস বাড়ানোর জন্য প্ল্যান করে, কিন্তু করতে গেলে ওর মার হাজবেন্ড মানে ওর সৎ বাবার সাথে কাজ করতে হবে, তাও ও কোম্পানির জন্য সেটাও মেনে নেয়। আর মাঝে মাঝেই টাইম পেলে ওরা দুজন আলাদা টাইম কাটায়, ডালমি আর নামদোসান। এরপর ডালমি আর নামদোসান কোম্পানির জন্য ডালমির স্টেপ ফাদার মানে সৎ বাবার কাছে যায়। আর সৎ বাবা বলে, ইঞ্জির মতো তুমিও যদি আজ আমার কাছে আসতে, তবে তুমি আজকে আমার মেয়ে হতে, আর তোমাকে এত কষ্ট করতে হতো না। এইসব শুনে ডালমির খুব কষ্ট হয়, আর এই দেখে নামদোসান ওখানে নেম প্লেটটাকে তুলে ভেঙে দেয় আর বলে, আপনার সাথে আমরা কাজ করব না। এরপর ছাদে চলে যায় ওরা, আর বলে, ডালমি আমাকে ক্ষমা করো, আমার জন্য তোমার একটা শত্রু বেড়ে গেল, তোমার ব্যাপারে ও অনেক কিছু ভুল বলছিল, তাই আমার রাগ হয়ে যায়, আর আমি একদিন অনেক বড় মানুষ হয়ে দেখাবো। আমার জন্য আজ তুমি 10 কোটি ওন ছাড়লে, আর আমি তোমাকে একদিন 1000 কোটি ওন করে দেখাবো। আর এখন শুধু এই প্রজেক্টের ব্যাপারে তুমি ভুলে যাও। আর তখনই ডালমি নামদোসানকে ফার্স্ট টাইমের জন্য কিস করে। ডালমির হঠাৎ কিস করায় নামদোসান লজ্জা পেয়ে যায়। ডালমি বলে, এই প্রজেক্টের আমার দরকার নেই, আমরা তোমার প্রজেক্টেই কাজ করব। আর নামদোসানের প্রজেক্টটা ছিল ওর দাদির জন্য, যেটা একটা অন্ধ মানুষের জন্য বানানো হবে। আর নামদোসানের প্রজেক্টটা দাদিকে দেখে আসার পরই ও প্ল্যান করেছিল এই প্রজেক্টটার মেন অন্ধ মানুষদের জন্য, আর এটাই ওর দাদির খুব সুবিধা হতো, কিন্তু এই জন্য যে ও বানাচ্ছে সেটা ডালমিকে বলেনি। এরপর হানজি পিয়ং এর সেই কথা বলা রোবট বা স্পিকারটার মাধ্যমে ওদের প্রজেক্টটা টিমের সবাইকে বোঝায় নামদোসান। আর এই প্ল্যানটা মেন্টর হানজি পিয়ংকেও জানায়, আর বাইরে থেকে ডাইরেক্টর আর অ্যাসিস্ট্যান্টও সব শুনছিল। কিন্তু হানজি পিয়ং বলে, এটা স্টার্ট আপ কোম্পানি, এরকম প্রজেক্ট তোমাদের করা উচিত না। ও মানতে চায় না।
কিন্তু তখন ডালমি নামদোসানের একটা চিঠির কথা বলে, যেখানে হানজি পিয়ং নিজেই লিখেছিল, যেটার আমরা মূল্য দিই না অনেক সময় সেটাই মূল্যবান হয়ে যায় কিছু মানুষের কাছে। আর এই সব শুনে প্রজেক্টটার জন্য ফাইনালিও রাজি হয়ে যায়। এরপর খুব কষ্ট করে অ্যাপটা বানায় আর অ্যাপটা প্লে স্টোরেও রেখে দেয়। কিন্তু ওদের খুশির জন্য ডালমি তখন জানায় না যে ওদের কোনো ইনভেস্টর এখনো পায়নি, আর ও চাইছিল যে টাকাটা আছে সেটার মধ্যেই কাজ হয়ে যায়। কিন্তু এই অ্যাপটা ইউজ করার জন্য ওর দাদির খুব সুবিধা হচ্ছিল। এদিকে অ্যাপের ডাউনলোড বাড়ানোর জন্য নামদোসানের কাজিন একটা অ্যাড দেয়, আর বেসবল প্লেয়ারকে একটা ছবির সাথে একটা মেসেজও পাঠায় যে ও এরকম কাজ করেছে। তাতে বেসবল প্লেয়ারটা খুশি হয়ে একটা ইন্টারভিউয়ে এই অ্যাপ সম্পর্কে বলে, আর এতে অ্যাপ ডাউনলোড হঠাৎই বেড়ে যায়। আর সবাই খুশি হয়, কিন্তু ডালমি খুশি হয় না, কারণ ওর তো কোনো এখনো ইনভেস্টরই পায়নি, আর টাকা কোত্থেকে পাবে তবে। কিন্তু এরপর ডালমিকে নামদোসান ওর দাদির কথা বলে যে ওর দাদি কদিন পর অন্ধ হয়ে যাবে, আর এতে ডালমি খুব কষ্ট পায়। আর বাড়ি এসে দাদিকে বলে, এই অ্যাপটা আমি অনেক কষ্ট করে খেটে বানাবো, আর এতে তোমার অনেক হেল্প হবে। এতে দাদি বুঝতে পারে যে ও সব জেনে গেছে, আর ওরা দুজন বেশ কাঁদে। পরের দিন ডালমি স্যান্ডবক্সে এসে ইঞ্জিকে বলে, তুমি কি আমায় তোমার বাবার কাছে নিয়ে যেতে পারবে, আর আমি ক্ষমা চাইবো, আর তার সাথে তুমি নয় আমার অপমানটাও দেখে নিও। ওরা দুজন গিয়ে দেখে নামদোসানও ওখানে আছে। আসলে কয়েকদিন আগের ভাঙচুরের জন্য ওর সৎ বাবা নামদোসানের উপর কেস করে দিয়েছিল। ডালমি বলে, আপনি কি আমাদের ফান্ডিং দেবেন কোম্পানিতে? তাতে সৎ বাবা হাসে। তখন ডালমি বলে, আগের দিন মিটিং এর একটা রেকর্ডিং চালায়, আর ওটা দিয়ে ও ব্ল্যাকমেল করতে শুরু করে, আর এতে বাধ্য হয়ে ফান্ডিং দিতে রাজি হয় আর নামদোসানের উপর কেস তুলে নেয়। এরপর ডেমো ডের জন্য হানজি পিয়ং ডালমিকে একটা ফাইল পাঠায়, আর ও বাড়ি এসে ওটা পড়তে থাকে। আর তখন হ্যান্ডরাইটিংটা দেখে ওর কেমন চেনা লাগে, আর ও সেই লেটারগুলো নামদোসানের যেগুলো ছিল সেগুলো বের করে। দুটো হ্যান্ডরাইটিং দেখে সেম, আর তখন মনে পড়ে যে হানজি পিয়ং একদিন বলেছিল যে নামদোসান আর ওর বার্থডে একদিনে। তো ও ভাবতে থাকে বার্থডেও সেম দিনে, এমনকি হ্যান্ডরাইটিংও সেম। তো ওর মনে একটা খটকা লাগে, আর ও ভাবতে থাকে। এই এপিসোডে ডালমি ওদের অ্যাপের রিভিউ পড়ছিল, আর যারা ভালো কমেন্ট করছিল তাদেরকে ভালোভাবেই রিপ্লাই দিচ্ছিল, আর যারা খারাপ কমেন্ট করছিল তাদেরকে খুব খারাপ ভাবে রিপ্লাই দিচ্ছিল। এরপর একটা লোক আসে ওদের রুমে আর জিজ্ঞাসা করে ইঞ্জির কোম্পানিটা কোথায়। ডালমি ওকে ইঞ্জির কোম্পানিতে নিয়ে যায়। নিয়ে যেতেই লোকটা ইঞ্জির গায়ে ডিম ছুঁড়ে মারে, কারণ ইঞ্জি যে সিকিউরিটি সিস্টেমটা একটা অফিসের জন্য বানিয়েছিল, সেই কোম্পানিতে কোনো সিকিউরিটি গার্ডের আর প্রয়োজন হচ্ছিল না। কাজ চলে যায় লোকটার, আর ওর সিস্টেমের জন্য যেহেতু কাজ চলে গিয়েছিল তাই ওকে এসে ওর উপর হামলা করে, আর একটা কম্পিউটার নিয়েও ইঞ্জিকে মারতে যায়। কিন্তু ডালমি ইঞ্জিকে বাঁচানোর জন্য ওকে গার্ড করে, আর তখনই নামদোসান আর ওর বন্ধুরা এসে ওদেরকে বাঁচিয়ে নেয়। এরপর ডালমি হানজি পিয়ং এর সাথে দেখা করতে যায়, যেখানে অ্যাপের ডাউনলোড সম্পর্কে বোঝাতে গিয়ে হানজি পিয়ং ওকে লিখে বোঝায়। তাতে ডালমি আবার সন্দেহ হয়। ও ওদের রুমে এসে বাইরে থেকে নামদোসানকে দেখে আর ভাবে নামদোসান একবার বলেছিল ও 15 বছর আগের কথা মনে করতে চায় না, মানে ওর নাকি মনেও নেই, আর ও মনে করতেও চায় না। তখন ও একটা লুজার ছিল, আর ও মোটেও কোনো কাবিল লোক ছিল না, ডালমি যতটা ভাবে ওকে এখন। এতে ডালমি খুব কনফিউজড হয়ে যাচ্ছে এসব একসাথে ভেবে, আসলে সত্যি কি নামদোসান লেটারের ছেলেটা নাকি নয়। এরপর ডালমির দাদি, ডালমি, নামদোসান সবাই মিলে ঘুরতে যায়, আর ওরা ভালোই টাইম পাস করে আর মজাও করে। এদিকে হানজি পিয়ং বেচারা ডালমির ব্যাপারে ভাবতেই আছে, ও কোনো কাজে মন দিতেই পারছে না। এদিকে ডালমির মা ওর সৎ বাবাকে ছেড়ে দিয়েছে, বাইরে বাইরে ঘুরছে, আর সব টাকা যা ছিল ওর কাছে সব শেষ হয়ে গেছে। ওর মা এখন কাজ খুঁজছে, আর সামনে দেখে ডালমির দাদির দোকানে একটা পোস্টার ঝুলছে, যেখানে ওর দাদি একটা লোক চায়। ওর মা ভাবতে থাকে যে ও ওখানে কাজ করবে নাকি কাজ করবে না শাশুড়ির সাথে। এরপর হানজি পিয়ং ডালমির দাদির কাছে আসে। তখন দাদি বলে, ডালমি তোমার আর নামদোসানের উপর সন্দেহ করছে। দাদি বলে, হ্যাঁ, আমার মনেই ছিল না যে একটা চিঠি লাস্ট ডালমি তোমার জন্য লিখেছিল। ইঞ্জির সাথে ও দেখা করাবে ভাবছিল তোমাকে, আর তোমাকে পাওয়ার জন্য ও সেই চিঠিটা রেখেছিল যেখানে ও রাখে। ওটা খুঁজে নামদোসানকে দিয়ে এলে আর ডালমিকে দেখালে ওর সন্দেহ কমে যাবে। তাতে হানজি পিয়ং বলে, না, ওটা আমি করতে পারবো না। আর হানজি পিয়ং এসব কথার মাঝখানে বলে ফেলে যে ও ডালমিকে পছন্দ করে। এদিকে নামদোসান ভাবে ডালমিকে এখনই সব জানিয়ে দেওয়া দরকার, কারণ আগের দিন রাতে ওর মা বাবা ওর কাজিনের কাছ থেকে জানতে পারে যে ও কোম্পানির সিও না, ডালমি সিও। আর তাতে ওর বাবা খুব রেগে যায় নামদোসানের উপর, কারণ ওর মা তখন বলে যে তুই নিজে জানালে সেটা ভালো হতো, অন্য কারোর কাছ থেকে জানতে হয়েছে তো আমাদের সেখানে বেশি কষ্ট হয়েছে।
তাই নামদোসান ভাবে যে অন্য কারোর কাছ থেকে জানার আগে আমি জানালে হয়তো ডালমি আমাকে ক্ষমা করে দেবে। ও ডালমিকে ফোন করে কিন্তু ফোন ধরে না, তাই ও ইয়ংসানকে ফোন করে। ইয়ংসান চুলসান এরা বাইরে থেকে বৃষ্টিতে ভিজে এসেছে। এই শুনে ডালমি নামদোসানকে আনতে স্টেশনে চলে যায়, আর নামদোসান ইয়ংসানকে ফোন করলে বলে ডালমি তোকে আনতে স্টেশনে চলে গেছে তো। এদিকে হানজিপিয়ং দাদিকে অনেক কিছু শোনায়, কারণ দাদি চায় যে ডালমি আর নামদোসান একসাথে থাকুক। ও এখান থেকে চলে আসে, ওর খুব কষ্ট হয় দাদিকে ওরম ভাবে খারাপ বলার জন্য। তাই ও দাদিকে মেসেজ করে আমি চিঠিটা খুঁজে নামদোসানকে দিয়ে আসবো, আর আজকের জন্য আমাকে ক্ষমা করবেন। এরপরেই নামদোসান স্টেশনে ওয়েট করে ডালমির জন্য, ওকে ফোন করে কিন্তু ও ফোনও ধরে না, আর অনেকক্ষণ হয়ে গেলেও আসে না। এরপর হানজিপিয়ংকে দেখায় যে ফাইনালি সেই চিঠিটা পেয়ে যায়, আর ও পড়ছিল, তখনই সামনে দেখে ডালমি দাঁড়িয়ে। হানজিপিয়ং এটা দেখে বেশ চিন্তায় পড়ে। ও ডালমিকে বলে তুমি এখানে কি করছো? ডালমি বলে আমার ফোনের বদলে আজকে দাদির ফোনটা আমি ভুল করে নিয়ে এসেছি, আর তোমার মেসেজটা দেখেই আমি এখানে এলাম। আর আপনি এই জায়গায় কি করে জানলেন? মানে আপনি আমার দাদিকে আগে থেকে চিনতেন? আপনি কে? এরপর নামদোসান ফোন করে আর বলে দাদি বললো তুমি এই ফোনটা এনেছো নাকি? কখন থেকে তোমাকে ফোন করছি জানো? তুমি কোথায়? ডালমি বলে তোমার মনে আছে আমরা 15 বছর আগে কোথায় চিঠি রাখতাম? এতে নামদোসান চিন্তায় পড়ে, কারণ হানজিপিয়ং ওকে বলেনি কোথায় ওরা চিঠি রাখতো। ও কিছুই বলতে পারে না। ডালমি বলে উত্তর দাও, আর মিস্টার হান এখানে কি করছে তোমার জায়গায়? তোমার তো এখানে থাকার কথা ছিল। আর বলে কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দেয়। আর হানজিপিয়ংকে বলে সব সত্যি বলবেন। হানজিপিয়ং এর আর মিথ্যে বা বলার কি আছে, সবই তো পরিষ্কার। তো ও বাধ্য হয়ে সব সত্যি কথা বলে। ও আচ্ছা, মানে নামদোসান স্যামসাং টেক কোম্পানির জন্য ইনভেস্টের জন্য, মানে টাকার জন্য আপনার জয়েনে গেল? হানজিপিয়ং বলে না, প্রথমে তো টাকার জন্য মেনেছিল, কিন্তু পরে তোমাকে দেখার পর থেকে ওর পছন্দ হয়ে যায়, তাই এসব ও একা নিজেই করে। এটা ডালমি বিশ্বাস করে না, কাঁদতে কাঁদতে বলে সবই তো মিথ্যে দিয়ে শুরু, তো বিশ্বাসযোগ্য কোনটা এর মধ্যে? আর বলে ওখান থেকে চলে যায়। ওদিকে নামদোসান চিন্তায় পড়ে যে ডালমি ওকে যেন ছেড়ে না দেয়। ও ওকে অনেক খোঁজে, লাস্টে একটা স্টেশনে ও বসেছিল দেখে। নামদোসান এসে ওকে সরি বলে আর বলে আমি প্রথম দিন তোমার কাজ করে চলে গেলেই ভালো হতো, কিন্তু আমি পারিনি। তুমি আমাকে এত ভালো বুঝেছিলে, আগে কেউ সেটা বোঝেনি আমাকে, আর আমি তোমাকে ঠকাতে চাইনি। আরো অনেক কথা বলে, কিন্তু ডালমি কাঁদতে কাঁদতে সবই মিথ্যে বলে ওখান থেকে চলে যায়। তিনজন খুব ভেঙে পড়ে এরপর, কারণ সব এখন মিথ্যে ভেঙে গেছে, আর ডালমি সব একসাথে সহ্যের বাইরে চলে গেছে বেচারির। এরপর হানজিপিয়ং দাদিকেও সব জানিয়ে দেয়। পরের দিন ডালমিকে মানানোর জন্য নামদোসান ওর বাড়ির সামনে আসে, কিন্তু ডালমি ওর সাথে কথা বলে না, চলে যায়। আর পিছনে পিছনে নামদোসান যেহেতু আসছিল, তখন ডালমি বলে এখন শুধুমাত্র অ্যাপটা, আর যেহেতু ওখানে আমরা চান্স পেয়েছি তার জন্য তোমার সাথে কাজ করব, আর হানজিপিয়ং এর সাথেও কাজ করতে হবে, তাই কিছু হয়নি এরকম ভাব করো। আর অফিসের বাইরে তোমার মুখ যেন আমাকে না দেখতে হয়, কোনোদিন আমাকে দেখাবে না অফিসের বাইরে তোমার মুখ। অফিসে আগে থেকেই নামদোসান ওদেরকে জানিয়ে রেখেছিল যে ডালমি সব জেনে গেছে, তাই ইয়ংসান চুলসানরাও কিছু বলে না, চেপে যায়। আর ডালমি ওদের সাথে স্বাভাবিকভাবেই কথা বলে। এরপর ডালমি খাওয়ার টাইমে একটা রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু ওর কিছু খেতে ভালো লাগছিল না। ও চলে যাচ্ছিল, তখনই হানজিপিয়ং এসে বলে তোমার সাথে কয়েকটা কথা আছে, যেও না। ডালমি বলে আবার কি মিথ্যে কথা বলবেন? হানজিপিয়ং বলে সেটাই ভাবো, আর বলে নামদোসানকে তো প্রথমে তোমার চিঠির ছেলেটাই সাজাতে চেয়েছিলাম, কিন্তু ওকে আমার একটুও পছন্দ নয়। ও হঠাৎই নিজের মতো সব সাজিয়ে নেটওয়ার্কিং ইভেন্টে চলে এসেছিল, আর তারপর ও সব কাজ নিজের মতোই করে, আমি কিছুই বলিনি। আর আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমাকে কোনো এর রিপ্লাই দিতে হবে না, জাস্ট আমি আমার ফিলিংটা জানালাম। এরপর ডালমির মা ওর দাদির কাছে যায় কাজের জন্য, আর সবকিছু জানায়, কিন্তু তাতে কিছু হয় না। দাদি ওকে বলে সোজা বলে দেয় যে আমি তোমাকে কাজে রাখবো না। ডেমোডের জন্য হানজিপিয়ং যেহেতু ওদের মেন্টর ছিল, তাই নামদোসান বাধ্য হয়ে ওর কাছে যেতে হয়। আর সব কাজের মাঝখানে একটা টাইমে নামদোসানকে বলে যে আমি ডালমিকে বলে দিয়েছি যে আমি ওকে পছন্দ করি, কিন্তু এটা শোনার পর নামদোসানের কোনো প্রভাব পড়ে না, ও ওর কাজ করে চলে যায়। এরপর নামদোসান বাড়ি ফেরার সময় দেখে ডালমি মন খারাপ করে বাস স্ট্যান্ডে বসে আছে। ওর যাওয়ার যে বাসটা সেটাও ছেড়ে যায়, কিন্তু ও যায় না। ও পরে গেম খেলতে যায়, কিন্তু ডালমিকে দেখেই বোঝা যাচ্ছিল ও তাতেও মন দিতে পারছিল না, আর এটা দেখে নামদোসানের খুব কষ্ট হয়। এরপর ও ড্রিঙ্ক করতে যায় আর বড্ড খেয়ে ফেলে, তাই নামদোসানের পিঠে ওকে নিয়ে ওকে বাড়ি ফেরাচ্ছিল। তখন ডালমি বলে আমাকে নামাও। এরপর ওকে বলে তুমি সেই ফার্স্ট যেদিন এসেছিলে
যেভাবে এসেছিলে আমার লাইফে, তারপর থেকে আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছিল। আর তুমি জানো, তারপর থেকে আমার লাইফে সবকিছুই ভালো হচ্ছিল। আর এই শুনে নামদোসান বলে, তুমি এখানে একটু বসো। আর বলে ও ছুটে গিয়ে সেই পুরানো কোট আর পুরো সেম ভাবে সেজে আসে। কিন্তু এসে দেখে ডালমি চলে গেছে। এতে নামদোসানের বেশ কষ্ট হয়। এবার পরের দিন থেকে ডেমোডের ফাইনাল কম্পিটিশনের জন্য রেডি হতে থাকে। ডেমোডের দিন হানজি পিয়ং বাহানা খোঁজে যাতে ডালমিকে ও কিছু টিপস দিতে পারে, কিন্তু এত ঘটনার জন্য ও ওর সামনে আসতে পারছিল না। তারপর ওর অ্যাসিস্ট্যান্টকে পায়, যে ওখানেই ওদের মেন্টর হিসেবে যাচ্ছিল। তাই ওর কাছ থেকে ওর জামা নিয়ে ও নিজেই চলে যায় আর সব মেম্বারকে একসাথেই সব টিপস গুলো দেয়। এরপর ডালমি খুব টেনশনে পড়ে। আর কিছুক্ষণ পরেই যেহেতু ওদের ডেমো শুরু হবে, ও টেনশনে বাইরে চলে আসে। ওর পিছনেই হানজি পিয়ং আসে, কিন্তু ওকে চুলসান আর ইয়নসান আটকে দেয় আর বলে, কি বলার আছে বলুন, আমরা ওকে বলে দেবো। হানজি পিয়ং বলে, ওকে বলো বেশি টেনশন যেন না করে, আর যদি তোমরা কোনো ইনভেস্টর না পাও তবে আমি তোমাদের কোম্পানিতে ইনভেস্ট করব। আর তারপর চলে যায়। ডালমি বাইরে আসে, ওখানে নামদোসানও ছিল। তখন ও ডালমিকে বলে, আজকে আমি সেই স্যুটটাই পরতাম। তাতে ডালমি বলে, তোমাকে ওতে ভালো লাগে, পড়তে পারতে। কিন্তু নামদোসান বলে, তোমাকে আর কনফিউজ করতে চাই না। আমি ওই দিন যে ছিলাম, মানে যেটা সেজে এসেছিলাম, সেটা তো আসলে আমি নই। আর তাই আমি ওটা পরে আসিনি। আর আমি যেটা সেটাই তোমাকে দেখাতে চাই, এক্সট্রা দেখাতে চাই না। আর দুজন বেশ কথা বলে। আর নামদোসান বলে, যদি তোমার ফিলিংস তুমি বুঝতে না পারো তবে মাঝের সবকিছু ভুলে যাও, সব নতুন করে লাইফে শুরু করো। এতে ডালমি ওর কথায় একটু রিল্যাক্স হয় আর স্বাভাবিক হতে শুরু করে। আর ও নতুন শুরু করার জন্য নিজেকে তৈরি করে আর নামদোসান আর হানজি পিয়ংকে ক্ষমা করে দেয়। কিন্তু ও কাকে ভালোবাসে সেটা এখনো ও কনফিউজড, মানে চিঠির ছেলেটা নাকি আসল নামদোসানকে। এরপর কম্পিটিশন শুরু হয়। মেন কম্পিটিশন হয় ইঞ্জির কোম্পানি আর ডালমির কোম্পানিদের মধ্যে। আর এতে ডালমির কোম্পানি যে অন্ধদের জন্য অ্যাপটা বানিয়েছিল সেটাই উইনার হয়ে যায় আর ওরা জিতে যায়। আর ওদের ইনভেস্টরও পেয়ে যায় আর অনেকটা টাকাও পায়। এদিকে হানজি পিয়ং সব দেখছিল টিভিতে, আর ও বিশ্বাস করতে পারছিল না যে স্যামসাং টেক কোম্পানি জিতে গেছে। যাদেরকে একদিন ও খুব বাজেভাবে অপমান করেছিল তারাই আজকে জিতে গেছে। ওর বেশ খারাপ লাগে ওই দিনগুলোর জন্য, যখন ও ওদেরকে অযোগ্য ভাবতো কম্পিটিশনের জন্য। ডালমি খুব খুশি হয়ে বাড়ি আসে আর দাদিকে বলে এইসব কথাগুলো যা হয়েছে। এদিকে তারপরে দেখে ওর মা ওদের বাড়িতে আছে, কারণ ওই দিন ওর সৎ বাবা এসে ওর মাকে অপমান করে আর তারপর জোর করে নিয়ে যাচ্ছিল। আর এতে দাদি বোঝে যে ওকে বাড়ি নিয়ে গেলে ওকে খুব মারবে, তাই দাদি গিয়ে বাঁচায় আর ওদের বাড়িতে আনে। তবে ওর মাকে দেখে ডালমি খুব একটা খুশি হয়নি, বরং বহুত রেগে যায়। এরপর অফিসে এসে হানজি পিয়ংকে খোঁজে। ডালমি না পেয়ে ফোন করে হানজি পিয়ংকে থ্যাঙ্কস বলার জন্য আর ওদের জেতার জন্য। এরপর ডালমি আর ওদের পুরো টিম ওদের ইনভেস্টরের সাথে কথা বলে আর ওদেরকে কন্ট্রাক্ট পেপার দেয়, যেখানে 300 কোটি টাকা দিয়ে স্যামসাং টেক কোম্পানিকে ওরা কিনে নেবে। আর এর জন্য 3 বছরের জন্য ওদেরকে সিলিকন ভ্যালির হেডকোয়ার্টারে গিয়ে কাজ করতে হবে। আর এর সাথে ওরা ওই অ্যাপটাকেও চালাবে। ডালমিরা বলে, আমরা কন্ট্রাক্টটা পড়ে একটু পরে জানাবো। এরপর ওরা চলে গেলে ডালমিরা খুশিতে নাচতে থাকে। আর ডালমি চাইছিল সব ভুলে গিয়ে সামনের দিকে এগোতে, নামদোসানের সাথে একটা সিরিয়াস রিলেশন শুরু করতে। হানজি পিয়ং ওদের জেতার পর অনেকদিন অফিসে আসেনি আর এসে শুনে ওরা কন্ট্রাক্ট সাইন করতে গেছে। এই শুনে ও ছুটে আসে ওদের কোম্পানিতে। প্রথমে কন্ট্রাক্ট পেপারটা দেখে কিছু প্রবলেম নেই, কিন্তু প্রবলেম তো ওই কিছু না থাকার মধ্যেই ছিল। আসলে প্রবলেম বুঝতে পারার পরে হানজি পিয়ং চুলসানকে বলে, ওদেরকে ফোন করো, আমি ওদের সাথে দেখা করব। চুলসান হানজি পিয়ংকে দেখা করতে দেয় না ওদের সাথে। আর শেষ পর্যন্ত ওরা ডিলটা সাইন করেই তারপর ফেরে। ওদের হাতে কিছুই করার থাকে না। এর পরের দিন তো আসল টুইস্ট আসে। পরের দিন নামদোসান আর সবাই অফিসে আসে আর দেখে ওদের ইনভেস্টর যে মিস্টার অ্যালেক্স ওখানে অফিসে বসে আছে ওদের সাথে কথা বলবে বলে। এটা দেখে ওরা একটু অবাকই হয়। হানজি পিয়ং এর অ্যাসিস্ট্যান্ট এসে বলে স্যামসাং টেক কোম্পানি ভাঙছে, কারণ মিস্টার অ্যালেক্স ওদের ইনভেস্টর হিসেবে ডালমি আর ইয়ংসাকে ওদের কোম্পানি থেকে বের করে দিয়েছে আর তার সাথে 3 জন ডেভেলপারকেই নিয়ে যাবে শুধু। এদিকে নামদোসান রেগে গিয়ে বলে, আমরা আপনার কন্ট্রাক্ট ক্যান্সেল করব। কিন্তু অ্যালেক্স বলে, তবে 300 কোটি টাকার বদলে তোমাদেরকে 600 কোটি টাকা আমাদেরকে ফেরত দিতে হবে, কি করবে ভাবো। হানজি পিয়ং কথা বলে অ্যালেক্সের সাথে, কিন্তু কোনো কাজ হয় না, কারণ ওরা কন্ট্রাক্টটা সাইন করে ফেলেছিল। এরপর হানজি পিয়ং ওদের অফিসে আসে। তখন ডালমি বলে, আমরা এবার কি করব?
তাতে হানজি পিয়ং বলে, দোষ তোমার, তুমি সিও হওয়া সত্ত্বেও ঠিক করে পড়নি কেন কন্ট্রাক্টটা? তোমার এখন প্রবলেম ফেস করতেই হবে, আর কিছু করার নেই। এরপর আরো উল্টোপাল্টা শোনায় ওদেরকে। তারপর চলে আসে আর পিছনেই নামদোসানও চলে আসে। নামদোসান বলে, কেন বারবার ওকে আপনি কষ্ট দেন, বারবার এত কঠিন সত্যি বলেন কেন ওকে? তো এবার তখন হানজি বলে, যেটা সত্যি আমি সেটাই বলেছি, কোনো মিথ্যে তো বলিনি। আর ওদের মধ্যে এই কথা কাটাকাটি নিয়ে বহুত রাগ হয়ে যায় আর ওরা মারামারি শুরু করে। এদিকে ডালমি ভাবে, আমি কি করে দিলাম, আর সবার হালও খারাপ হয়ে যায় কোম্পানিতে। এদিকে দুজন খুব মারামারি করে আর হানজি পিয়ং বলে, আগে নিজে বড়লোক হও, ইনকাম করো, তারপর এরকম সমাজের সেবার জন্য অ্যাপ বানাবে। আর তোমাদের কন্ট্রাক্টটা তোমাদের ভালোর জন্যই হয়েছে, ফিউচারে একদিক থেকে তোমাদের ভালোই হবে। এরপর নামদোসান বলে, আসলে ডালমির দাদি আপনাকে বলতে বারণ করেছিল, আসলে ডালমির দাদি আর কয়েকদিন পর অন্ধ হয়ে যাবে, আর এই অ্যাপটা বানিয়েছিলাম ওনার জন্যই। হানজি পিয়ং এটা শুনে শক হয়ে যায় আর ওর খুব খারাপ লাগে। এরপর ও দাদির কাছে আসে আর বেশ কাঁদে। ডালমি বাড়ি ফিরছিল, তখনই দেখে হানজি পিয়ং ওর বাড়ি থেকে বেরোচ্ছে। হানজি পিয়ং ডালমিকে দেখে সরি বলে। এদিকে ডালমি জিজ্ঞাসা করে, এখন আমাদের কি করা দরকার? হানজি পিয়ং বলে, তোমরা কোনোদিনই ওই কন্ট্রাক্টকে মোকাবিলা করতে পারবে না, তো যেটাকে মোকাবিলা করা যায় না তার সাথে হাত মিলিয়ে নিতে হয়। ডালমি বাড়ি এসে অনেক ভাবে। পরের দিন ও সেজে নামদোসানের বাড়ির সামনে যায়, আর ওই দিন নামদোসানের বার্থডে ছিল। তাই ডালমি বলে, আজ দিনটা আমার সাথে কাটাবে? তো নামদোসান এতে রাজি হয়ে যায়। নামদোসান সারা রাত ভেবে একটা সলিউশন বের করে কি করে ওরা কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করবে, কিন্তু ডালমি শোনে না। নামদোসানকে বলে যে তুমি চলে যাও ওদের কন্ট্রাক্ট অনুযায়ী। ডালমি বলে, তোমার এই সুযোগ পাবে না, তোমাকেই বেঁচেছে, আমাদেরকে বাঁচেনি। তোমার এত বড় সুযোগ তুমি হাতছাড়া হতে দিও না। প্রথমে ডালমি নামদোসানকে খুব ভালোভাবেই বোঝায়, কিন্তু না মানায়। তারপরে বলে, তুমি লেটারের নামদোসান নও। এতে নামদোসান বলে, তুমি কি ব্রেকআপ করতে চাইছো? ডালমি বলে, হ্যাঁ। এরপর ওর হাত ছাড়িয়ে ও চলে যায়। এসব কথা ওকে বলেছিল নয়, ও সিলিকন ভ্যালি যেতে চাইবে না ওকে ছেড়ে। তাই ও বাধ্য হয়ে এইসব কথা বলে যাতে নামদোসান চলে যায়। নামদোসান এতে পুরো ভেঙে পড়ে আর ওর খুব কষ্টও হয়। আর ডালমি এদিকে কষ্ট পায়, কিন্তু নামদোসানের ভালো আর ভবিষ্যতের জন্য ওর কাছে ফেরে না। পরের দিন নামদোসান ওই অ্যাপটা নিয়ে কথা বলতে চায় অ্যালেক্সের সাথে, কিন্তু হানজি পিয়ং ওখানে এসেছিল একই কারণে। আর হানজি পিয়ং ওই অ্যাপটাকে কিনে নেয়। এতে নামদোসান বেশ চিন্তামুক্ত হয়। এরপর ওরা মানে চুলসান, ইয়ংসান আর নামদোসান প্লেনে করে ওদের নতুন ভবিষ্যতের দিকে চলে যায় সিলিকন ভ্যালিতে। এরপর ইনজি কোম্পানিতে একটা স্ট্র্যাটেজি ম্যানেজারের প্রয়োজন ছিল, তাই ও সবার ইন্টারভিউ নিচ্ছিল। আর সবার ইন্টারভিউ শেষ হওয়ার পর ডালমি আসে সেই ইন্টারভিউতে আর বলে ইনজিকে যে আমিও ইন্টারভিউ দিতে চাই। এতে ইনজি প্রথমে শক। ইনজি বলে, কেন যাও আমার কোম্পানিতে, তুমি কেন আসতে চাইছো? এতে ডালমি বলে, তোমার ডেমোডের দিন শুনেছিলাম তোমার যা প্ল্যান আমারও তাই প্ল্যান, সেম উদ্দেশ্য আমাদের একই, তো তার জন্য আমি এই কোম্পানিতে কাজ করতে যাই। আর ইনজি এই কথাটা শুনে ওর বেশ ভালো লাগে আর তাই ওকে কাজে রেখে দেয়। এইভাবে 2 বছর কেটে যায় আর ওরা একটা নতুন কোম্পানিও খোলে। ডালমিকে সেখানে সিও করে দেয়। আর ওদিকে নামদোসানরাও বেশ ভালো কাজ করছিল আর বেশ পপুলার হচ্ছিল। এটা টিভিতে দাঁড়িয়ে হানজি পিয়ং দেখছিল। এরপর 2 বছর থেকে 3 বছর কেটে যায়। নামদোসানদের দেখায় ওরা ছুটিতে ছিল। চুলসান একটা ব্লগিং চ্যানেল খুলেছিল এখান থেকে যাওয়ার আগে, আর সেখানেই ও সবসময় ব্লগ ছাড়ে। নামদোসানও মাঝে মাঝে ওর ব্লগে আসে। আর নামদোসান কাজ ছাড়া এখন কিছুই বোঝে না, ও সারাক্ষণ কাজ করতে থাকে, ছুটিতেও ও কাজ করে। আর এদিকে দেখায় ডালমিকে যে ভালোই সাকসেসফুল হয়েছে। ডালমি এখন সেলফ ড্রাইভিং কারের ওপর কাজ করছে আর এটার জন্য ও ভিডিও শুট করে। তাই নামদোসানের যে কাজিন ছিল তাকে হেল্প করতে বলে আর ভিডিও শুট করে সেটা ইন্টারনেটে ছেড়ে দেয়। আর এই ভিডিওটা চুলসান আর ইয়ংসান দেখছিল। নামদোসান জিজ্ঞাসা করে, তোরা কি দেখছিস? ওরা বলে, ডালমি সেলফ ড্রাইভিং কারের স্টার্টআপের কাজ শুরু করেছে, তুই দেখবি? নামদোসান বলে, না তোরা দেখ, বলে চলে যায়। এদিকে নামদোসানের কাজিন বলে যে চুলসানও একটা ব্লগিং চ্যানেল খুলেছে, তো ডালমি তুমি দেখতে চাও? কিন্তু ডালমি বলে, আমি বড্ড ব্যস্ত, আমার দেখার টাইম নেই। এরপর বাড়ি এসে ডালমি খোঁজে ওদের ব্লগ চ্যানেলটা আর সেখানে নামদোসানকে দেখে। আর এদিকে লুকিয়ে নামদোসানও ডালমির ভিডিও দেখে। আর এতে বোঝা যাচ্ছে দুজন দুজনকে এখনো ভুলতে পারেনি। হানজি পিয়ং এখন এই কোম্পানির ডাইরেক্টর। সবাই বেশ ভালোই আছে। আর এখন ডালমির বাড়িতে হানজি পিয়ং যাওয়া আসা করে ভালোই। আর ডালমির দাদি এখন পুরো অন্ধ হয়ে গেছে।
হানজি পিয়ং এবারে ডালমিকে ফাইনালি প্রপোজাল দেবে বলে প্রস্তুত নিচ্ছিল। এদিকে ওরা তিনজন 3 বছর কমপ্লিট হয়েছে, তাই ওরা একটা ছুটির জন্য ওরা কোরিয়াতে ফিরতে যায় ফ্যামিলির সাথে দেখা করার জন্য। কোরিয়াতে ফিরেই ওরা ওদের পুরনো অফিসে গিয়ে ব্লগ শুরু করে লাইভে। এতে জুংসা সেটা দেখে, কারণ ও চুলসানকে অনেকদিন থেকেই পছন্দ করে আর ওর ব্লগ চ্যানেলও দেখে। নামদোসান এসেই স্যান্ডবক্স কোম্পানিতে আসে প্রথমেই, আর প্রথমেই দেখা হয় হানজি বিয়ং এর সাথে। বেচারা ডালমিকে প্রপোজাল দেবে বলে সবাই রেডি হচ্ছে, আর তখনই নামদোসান চলে আসে। এরপর ওরা দুজন কথা বলতে বসে। তাতে নামদোসান জানায় কয়েকদিনের ছুটিতে এসেছে ওরা, আবার চলে যাবে। এরপর হানজি পিয়ং এর হাতে বক্স দেখে বলে, কি কাউকে গিফট দেবেন? হানজি পিয়ং বলে, হ্যাঁ, ডালমির জন্য এটা এনেছি, আর ও আমার জন্য অনেক কিছুই করেছে, তো ছোট একটা গিফট দিতে চাই। নামদোসান বলে, আচ্ছা, তা ভালো। হানজি পিয়ং বলে, চলো আমি দেখা করতে যাচ্ছি, তো তুমিও দেখা করে নেবে। নামদোসান বলে, না, আমার কাজ আছে, বলে চলে যায়। হানজি পিয়ং ডালমির কাছে অফিসে যায়, কিন্তু ও অফিসে ছিল না। এরপর চুলসানদের সাথে জুংসার দেখা হয়, আর চুলসান ওকে বাড়ি ছাড়তে যায়। তখনই ডালমির ফোন আসে যে ওদের সার্ভারে র্যানসাম ওয়্যার অ্যাটাক হয়েছে, তো ওর চেনা কোনো আইটি সিকিউরিটি এক্সপার্টকে খুঁজতে বলে। ইঞ্জি, ডালমি সবাই খুব বেশ চিন্তায় থাকে এই অ্যাটাকটা নিয়ে। অনেককে ফোন করে কিন্তু কাউকে পায় না। তখন ডালমি হানজি পিয়ং এর কথা মনে করে, আর হানজি পিয়ং কে ফোন করতে যাবেই তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আর ফোনটা ধরা মাত্রই ডালমি বুঝতে পারে এটা অন্য কেউ নয়, নামদোসান। এতে ডালমি ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। নামদোসান বলে, তুমি কোথায় আছো? অফিসে আছো? আমি এক্ষুনি যাচ্ছি, চিন্তা করো না। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই একে একে চলে আসে আর ওই অ্যাটাক থেকে বাঁচিয়ে নেয়। ডালমি এটা শুনেই তখন ও হালকা অজ্ঞান হয়ে যায়। অতিরিক্ত টেনশন করছিল অনেক ঘন্টা ধরে, তাই। এতে নামদোসান ওকে কোলে করে নিয়ে গিয়ে বসায়, জল দেয়, আর ওরা দুজন সামান্য কথা বলে যে কবে ও এসেছে বা কবে চলে যাবে। দুজন দুজনের সাথে কথা বলে খুব অকওয়ার্ড ফিল করে। এরপর চুলসানরা দেখে ইঞ্জি ফোনে কথা বলছে। আসলে ওর যে দুজন ডেভেলপার ছিল তারা কাজ ছেড়ে দিচ্ছে, কারণ ওরা নামদোসানের সাহায্য নিয়েছে। আর ডেভেলপাররা এই টাইমেই কাজ ছেড়ে দিচ্ছে যখন ওদের সেলফ ড্রাইভিং কারটা ফাইনাল স্টেজে পৌঁছাচ্ছে। পরের দিন হানজি পিয়ং সব জানতে পারে, আর এটাও যে নামদোসান ওদেরকে বাঁচিয়েছে। নামদোসানরা ঠিক করে যে ওরা আর ফিরবে না, কোরিয়াতেই থাকবে, এখানেই নতুন কোম্পানি স্টার্ট করবে। ইঞ্জিদের যেহেতু ডেভেলপার চলে গেছে, তাই ডালমিকে বলে নামদোসানদের ওদের কোম্পানিতে নিয়ে আসতে, কারণ ওরা বেস্ট ডেভেলপার এখন। এতে ডালমি বলে ওরা চলে যাবে, কিন্তু ইঞ্জি বলে সেটা তো মনে হচ্ছে না, তবে ওরা অ্যাড দিয়েছে কেন? ওরা কোরিয়াতেই থাকছে, তো ওদেরকেই তোকে আনতে হবে, আর তুই যদি আনতে না পারিস তবে তোর সিও পদ থেকে আমি তোকে বের করে দেবো। ডালমি প্রথমে না করে, কারণ ও তো ইচ্ছা করে নামদোসানের সাথে ব্রেকআপ করে নিয়েছিল, তো ওর সামনে গিয়েও কথা বলবে কি করে, এটা ভেবেই ও না করেছিল। কিন্তু ইঞ্জি ওর ওপর এমন চাপ মারে, ওকে সিও পদ থেকে নামিয়ে দেবে বলেছে, তো বাধ্য হয়ে মানানোর জন্য যায়। মানাতে গিয়ে দেখে ওদের পুরোনো অফিসে প্রচুর ইনভেস্টরের লাইন পড়ে গেছে। কিন্তু ও প্রথমেই উঠতে যাচ্ছিল, কিন্তু একটা ইনভেস্টর এসে বলে, আমাদের সব নাম্বার দিয়েছে, তো আপনাকেও লাস্টে যেতে হবে। এতে নামদোসানকেও ফোন করে, কিন্তু নামদোসান বারবার ওর ফোন কেটে দিচ্ছিল। ও বাধ্য হয়েই অনেকক্ষণ ওয়েট করে। লাস্টে যখন সব ইনভেস্টররা চলে যায় তখন ও আসে, আর ওদেরকে থ্যাংক ইউ বলে ওদেরকে বাঁচানোর জন্য। আর তারপর বলে, তোমরা কি আমাদের কোম্পানিতে জয়েন করতে চাও? তখন নামদোসান বলে, আমি ওর সাথে একটু আলাদা কথা বলতে চাই। চুলসান আর ইয়ুনসানকে চলে যেতে বলে। এরপর নামদোসান বলে, আমার 3 বছর আগের কথা এখনো ভুলতে পারিনি। ওই কথা বলতে আমার 3 বছর লেগে গেল, তাও ঠিক মতো ভুলতে পারছি না, তাই আমি তোমার সাথে আর কাজ করতে চাই না। তখন ডালমি বলে, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমাকে ক্ষমা করো, বলে ওখান থেকে চলে যায়। এরপর ডালমিকে ভোলানোর জন্য ওর বাবার কথা অনুযায়ী 5 ঘন্টা সাইকেলিং করে একটা জায়গায় পৌঁছায়, কিন্তু তাও ডালমিকে ভুলতে পারছিল না, বরং ওখানে গিয়ে আরো ওর মনে পড়ছিল। ও ভাবতেই থাকে। রাত হয়ে যায়, তখন ওখানে ডালমি আসে। নামদোসান চলে যেতে চাই, কিন্তু ডালমি আটকায়। নামদোসান বলে, কি করে এতটা রাস্তা তুমি এলে? আবার আসতে কতটা কষ্ট হয়েছে জানো? আসলে এর মধ্যে নামদোসান বলতে চাইছে ডালমিকে যে তুমি এত ইজিলি আমাকে ভুলিয়ে ফেললে কি করে? আমার এখনো পর্যন্ত তোমাকে ভোলাতে এত কষ্ট হচ্ছে। ডালমি তাতে বলে, আমার জন্য এত ইজি ছিল না। সারা রাত মানানোর চেষ্টা করে নামদোসানকে। তারপরে ও ঘুমিয়ে পড়ে। আর এরপর নামদোসান ওর সেলফ ড্রাইভিং কারের যে প্রজেক্টটা ছিল সেটা দেখে, আর ওর বেশ পছন্দ হয়ে যায়। আর পরের দিন ওকে বলে যে আমি তোমার সাথে কাজ করব, আর তাতে রাজি হয়ে যায়।
এরপর ওরা সবাই মিলে সেলফ ড্রাইভিং কারের ফাইনাল পরীক্ষা করে আর সবাই সাকসেস হয়, আর এতে ওরা খুব মজা করে। এবার ওরা ঠিক করে যে স্মার্ট সিটি প্রজেক্টে ওরা নাম দেবে, ওটাও এক ধরনের কম্পিটিশন। তাদের সেলফ ড্রাইভিং কারের মজার যে ভিডিওটা সেটা চুলসান চ্যানেলে আপলোড করে, আর এটা জুংসা দেখে, আর দেখে নিচে অনেক কিউট কমেন্ট আছে। এটা দেখে ও বেশ জ্বলে, আর চুলসানকে গিয়ে বলে তুমি ব্লগিং বন্ধ করে দাও, আর করার জন্য ওকে ও কিস করে। চুলসানকে বলে তুমি এবারে তো বন্ধ করবে, আর বেচারা কি বা করবে, ও বাধ্য হয়ে বলে হ্যাঁ ছেড়ে দেবো, কিন্তু কাউকে জানাতে বারণ করে জুংসা ওদের ডেটের ব্যাপারে। এরপর নামদোসান আর হানজি পিয়ং ওদের কাছে থাকা যে জিনিসগুলো ফেরত চায়, মানে সেই মানি প্ল্যানটা আর হানজি পিয়ং এর চিঠিগুলো চায়। কিন্তু নামদোসান প্রথমে বলে হ্যাঁ, ও বাড়ি গিয়ে ওগুলো পড়ে, আর পড়ে ও ঠিক করে যে ওগুলো ফেরত দেবে না। কিন্তু হানজি পিয়ং মানে না, ওর বাড়িতে চলে আসে, আর রাতে ওরা খুব ড্রিঙ্ক করে, আর ও সব মনের কথা যে যা দুজনের বলে। পরের দিন হানজি পিয়ং ঠিক করে ওরা দুজনকে চায়, তো ওদেরকে থাকতে দেওয়া ভালো। তাতে হানজি পিয়ং বলে এগুলো সব আমি নিয়ে যাচ্ছি, আর তুমি ডালমিকে নিয়ে নাও, বলে এগুলো নিয়ে চলে যায়। নামদোসান ছুটে যায় স্যান্ডবক্সে, যেখানে ডালমি দাঁড়িয়ে ওদের পুরনো লেখাগুলো দেখছিল। নামদোসান এসে ওর সব কথা বলে, আর ডালমিও বলে, আর দুজনের মিটমাট হয়ে যায়। এরপর নামদোসান সবার সামনে বলে অফিসে যদি আমরা স্মার্ট সিটি প্রজেক্টে ফার্স্ট হই তবে আমি প্রপোজাল দেব, আর এদিকে জুংসা বলে আমি তবে আমার বয়ফ্রেন্ডের নাম বলে দেবো। এরপর ওর মা ডিভোর্স নিয়ে নেয় ওর সৎ বাবার থেকে, ইঞ্জিও ওর নাম চেঞ্জ করে দেয়। ওন ইঞ্জি চেঞ্জ করে ওর টাইটেল সিও ইঞ্জি করে নেয়, আর দাদির সাথে ফাইনালি দেখা করতে আসে। ওরা এখন খুব ভালো সুখী ফ্যামিলি। এরপর ডালমিরাও কম্পিটিশনে জিতে যায়, আর হানজি পিয়ং এর সাথে ডালমি আলাদা কথা বলে, আর কষ্ট হলেও ওদের খুশির জন্য ওদের রাস্তা থেকেও সরে যায়। এরপর হানজি পিয়ংকেই আবার ওদের কোম্পানিতে ইনভেস্ট করতে বলে, আর নামদোসানের সাথে সব মিটিয়ে নেয় এরপরে ইনভেস্ট করার জন্য। এবার দেখায় প্রেজেন্ট টাইম, মানে 2020 সাল, যেখানে এই কোম্পানি অনেক বড় কোম্পানিতে পরিণত হয়েছে। এবার সবার ছবি দেখায়, ছোট থেকে বড় কোম্পানি ওরা কিভাবে দাঁড় করিয়েছে সেই সব ছবিগুলো দেখায়, আর এখানে বোঝা যায় নামদোসান আর ডালমির বিয়ে হয়ে গেছে। এরপর নামদোসান ডালমি একটা মিটিং এর জন্য যাচ্ছিল, আর ওখানে ইঞ্জি আর হানজি পিয়ং ওদের সাথে যোগ দেয়, আর এইভাবে হ্যাপি এন্ডিং হয় এই ড্রামাটা। আজকের ড্রামাটা এখানেই শেষ। সবাইকে টাটা।